আসসালামু আলাইকুম আমার স্নেহের ছোট ভাই আবুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে এক ক্লাসের ভিতরে পুরো প্যাটার্ন চ্যাপ্টার ফার্স্ট টু লাস্ট A to Z একদম বেসিক টু পুরো সব কিছু শিখে যাব। এই চ্যাপ্টারের খুঁটিনাটি যা আছে, চ্যাপ্টারের থিওরি থেকে শুরু করে অনুশীলনী প্রশ্ন আমরা সব কিছু সলভ করবো এই এক ক্লাসের মাধ্যমে। তোমরা এর আগে যদি এই চ্যাপ্টার যদি নাও পড়ে থাকো বা এই চ্যাপ্টার পড়েছো কিন্তু রিভাইজ দিতে চাচ্ছ, এই এক ক্লাসের মাধ্যমে তোমাদের সব কিছু কভার হবে। তাই তোমরা দেরি না করে এই ক্লাসটি এখনই খাতা কলম নিয়ে বসে যাও এবং একদম খরগোশের মতো কান খাড়া করে মনোযোগ দিয়ে ক্লাসটা কমপ্লিট করো। তাহলে চলো আমরা এই ক্লাসটা এনজয় করা শুরু করি। প্রথম অধ্যায় প্যাটার্ন। বৈচিত্র্যময় প্রকৃতিতে নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করতে পারি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করে একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো অন্যদিকে যাবে। সে গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন। আচ্ছা, আবার পাঁচের গুণিতকগুলোর শেষে শূন্য বা পাঁচ থাকে, এটিও একটি প্যাটার্ন। এখন এখানে তোমাদের জানতে হবে যে পাঁচের গুণিতকগুলো কি, গুণিতক কাকে বলে। তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না, তাই আমি এখানে লিখে দিয়েছি। কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। যেমন 5কে যদি আমরা 2-এর সাথে গুণ করি, 2 একটি পূর্ণ সংখ্যা, 3 একটি পূর্ণ সংখ্যা। তো 5কে যদি আমরা 2-এর সাথে গুণ করি, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এইরকম এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যতগুলো সংখ্যা পাবো সেগুলোই 5-এর গুণিতক। এখন এখানে বলছে যে 5-এর গুণিতকগুলোর শেষে 0 বা 5 থাকে। দেখো 5-এর গুণিতক এইটা, 10 কিন্তু একটা গুণিতক। তো 10-এর এই যে শেষে আমরা দেখতে পাচ্ছি 0। ওকে, 10-এর শেষে আমরা যেমন দেখতে পাচ্ছি 0, আবার 15-তে 5, আবার 0 ব্যাক আসছে, আবার 5। এই যে এইভাবে 0 5 0 5 ব্যাক আসতেছে, এটাও কিন্তু একটা প্যাটার্ন। ওকে, সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যার সমাধানে দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। যেমন এই যে দেখো, এটা কিন্তু একটা শাড়ির মতো একটা জিনিসের ডিজাইন। তো এটাতে দেখো বারবার এই জিনিসটা বারবার ঘুরে 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 যাচ্ছে, এটাই কিন্তু জ্যামিতিক প্যাটার্ন। ওকে, এরপরে এই অধ্যায়ে আমরা সাংখ্যিক প্যাটার্ন ও জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করা হবে। ওকে, আচ্ছা, এখন এখানে আমাদের মূল বিষয় হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম জানা লাগবে যে প্যাটার্ন কাকে বলে। গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। যেমন 1 3 5 7, এটি হলো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার প্যাটার্ন। ওকে, 1.1 প্যাটার্ন। নিচে প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি। এখানে কিন্তু টাইলস দেওয়া আছে, যেমন এটা একটা টাইলস, এটা আরেকটা টাইলস। হ্যাঁ, তো আর কি নিচের প্রথম চিত্রের টাইলসগুলি লক্ষ্য করি, এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশের টাইলসটি লম্বালম্বিভাবে সাজানো হয়েছে। দেখো এই যে এইখানে দুইটা টাইলস আড়াআড়িভাবে সাজানো হয়েছে, এখানে আবার লম্বালম্বিভাবে সাজানো হয়েছে। এভাবে দেখো আড়াআড়ি লম্বা, আবার আড়াআড়ি আবার লম্বা, এভাবে কিন্তু একটা প্যাটার্নের সৃষ্টি হয়েছে। এরপরে দেখো দ্বিতীয় চিত্রে, এই যে দ্বিতীয় চিত্র যেটা তারাও দেখাচ্ছি, দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরু ও শেষে 1 থাকবে। দেখো এই যে প্রত্যেকটা লাইনের শুরু এবং শেষে, এই যে শুরু, এই যে শেষ, এই যে শুরু, এই যে শেষ, প্রত্যেকটা লাইনের শুরু এবং শেষে কি 1 আছে। আবার আরেকটা প্যাটার্ন আছে কিন্তু এখানে, যেমন দেখো 3 আর 1 যোগ করলে 4। হ্যাঁ, আবার দেখো 1 আর 1 যোগ করলে 2। আবার দেখো এই 1 আর এই 2 যোগ করলে 3। তার মানে এখানেই বলছে নিয়মটি হলো প্রতি লাইনের শুরু এবং শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের সারির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান। যোগফল সাজানো এই নিয়মটি অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। তার মানে এইখানে এই 3 আর 1 পাশাপাশি দুটি সংখ্যার যোগফল নিচেরটা। ওকে, এটাই বলছে এখানে। আবার 1 4 7 10 13 সংখ্যাগুলো একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখবা একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো 1 থেকে শুরু করে প্রতিবার 3 যোগ করতে হবে। যেমন দেখো 1, এই 1 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কিন্তু এই যে 4 আসতেছে, 4 এর সাথে যদি 3 যোগ করি তাহলে 7 আসতেছে। ওকে, অন্য একটি উদাহরণ দেখো 2 4 8
16, 32। এখানে দেখো ব্যবধান কত, 2 আর 4 এর মধ্যে ব্যবধান কত, 2 আর 4 এর মধ্যে ব্যবধান 2। আবার 4 আর 8 এর মধ্যে ব্যবধান কত, 4। আবার 8 আর 16 এর মধ্যে ব্যবধান কত, 8। তাহলে দেখো যে প্রত্যেকবার ব্যবধান কিন্তু দ্বিগুণ হচ্ছে। এইখানে 2 আর 4 এর মধ্যে ছিল 2, পরের বারে যে হয়েছে 4, তারপরে এবারে যে ব্যবধান হয়েছে 8। তার মানে ব্যবধানগুলো প্রতিবার দ্বিগুণ হচ্ছে। ওকে, এবার আসি আমরা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এখন এই স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন তোমাদের শিখতে হলে সর্বপ্রথম জানা লাগবে যে হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো এখানে এই যে আমি লিখে দিয়েছি দেখো, এক থেকে বড় যেসব সংখ্যার এক এবং সেই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই সেগুলোই মৌলিক সংখ্যা। এখন এখানে দেখে আমাদের অনেকের মনে হতে পারে আমি তো গুণনীয়ক কি সেটাই বুঝতেছি না। তাহলে দেখো এখানে আমি লিখে দিয়েছি, কোন সংখ্যার গুণনীয়ক হলো যেই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। যেমন 4, ধরো 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কোনো ভাগশেষ থাকতেছে না। আবার 4কে কিন্তু 1 দ্বারাও ভাগ করা যাচ্ছে, আবার 4কে 4 দ্বারাও ভাগ করলে কোনো ভাগশেষ থাকতেছে না। তার মানে 4-এর গুণনীয়ক কি কি? 4-এর গুণনীয়ক তার মানে 1, 2, 4। কিন্তু তুমি 3কে যদি ভাগ করো, 3কে এই যে 3কে যদি তুমি ভাগ করো 1 দ্বারা যদি ভাগ করো তাহলে ভাগশেষ শূন্য আসতেছে, এটা ঠিক আছে। আর 3কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ শূন্য আসতেছে। এছাড়া কি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করে শূন্য আসতেছে না। এই 3-এর 1 আর 3 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই কিন্তু। তার মানে মৌলিক সংখ্যার সংখ্যা অনুযায়ী 3 একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তার মানে এখানে আমরা এখন আবার পড়া শুরু করি। আমরা জানি যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যা 1 এবং সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলি মৌলিক সংখ্যা। এখন ইরাটোন্থিসিস নামটা অনেক কঠিন, নামটা একটা বিজ্ঞানীর নাম, উনি হচ্ছে একটা বিজ্ঞানী। তো হচ্ছে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এই বিজ্ঞানী এই মৌলিক সংখ্যার ছাঁকনির বিষয়টা আবিষ্কার করেন। তারপরে থেকে এই ছাঁকনির নামই হয়ে গেছে ইরাটোস্থিনিস ছাঁকনি। ওকে, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি। এই যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং এর গুণিতকগুলো কেটে দিই। এই যে 2কে চিহ্নিত করলাম। 2 এর গুণিতক কি? 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আমরা আপাতত 20 পর্যন্তই করলাম। এরপরে আবার কি বলছে, দাঁড়াও একটু পেনটা চেঞ্জ করে নিই। ওকে, এরপরে বলছে এরপরে বলছে কি, এরপর ক্রমান্বয়ে 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। এরপরে তালিকা কেটে দেওয়ার পরে তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলি মৌলিক সংখ্যা। এখন আমি যদি 3-এর গুণিতকগুলো কেটে দিই, 3-এর গুণিতক কত হবে? 3, 3 দুগুণে 6 অলরেডি কেটে ফেলছি। 3 3কে 9, এই যে 9 কেটে ফেললাম। এরপরে কি 3 ছাড়া 12, 12 কেটে ফেলছি। 3 5 15, 15 কাটা হানে কেটে দিলাম। তারপরে কি 3 6 18, 18 কেটে ফেলছি। আচ্ছা, আমরা 20 পর্যন্তই করব, বাকিগুলো তোমরা বাসায় ট্রাই করবা। এরপরে কত? 5 যদি ধরি, 5 দুগুণে 10 কেটে ফেলছি। 3 5 15 কেটে ফেলছি। 4 5 20 পর্যন্ত কেটে ফেলছি। এরপরে যদি 7 নিই, 7 দুগুণে 14 কেটে ফেলছি। 3 7 21 হয়। আচ্ছা, আমরা 20-এর বাইরে আর যাব না বলছি। তার মানে আমরা 1 থেকে 20 পর্যন্ত নিচ্ছি। এই 1 থেকে 20-এর ভিতরে আমরা কিন্তু মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলছি। 1 থেকে 20 পর্যন্ত 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো মৌলিক সংখ্যা। তার মানে তুমি 1 থেকে 100 পর্যন্ত এইভাবে সবগুলো গুণিতক, প্রথমে 2-এর গুণিতকগুলো সবগুলো থেকে ক্রস করে দিবা। 2-এর গুণিতক ক্রস করে দিলে 1 থেকে 100-এর ভিতরে অর্ধেকই প্রায় ক্রস হয়ে যায়। তারপরে 5-এর গুণিতক ক্রস করে দিবা, তারপরে 7-এর গুণিতক ক্রস করে দিবা। এভাবে ক্রস করে দিতেই তাহলে আসল মৌলিক সংখ্যাগুলো আমরা বের হয়ে যাবে। এটাই হচ্ছে ইরাটোস্থিনিস বিজ্ঞানী এইটা আবিষ্কার করেছিল, এইটাই তার ছাঁকনি পদ্ধতি আর কি। এভাবে তিনি সহজেই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করেছিল। আচ্ছা, এরপরে উদাহরণ 1। প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা বলছে হচ্ছে সংখ্যাগুলো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, কোন সংখ্যাগুলো? এই যে এই সংখ্যাগুলো 3, 10, 17, 24, 31। এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাগুলো, যেমন 3-এর পরে 10 হয়েছে, 10-এর পরে 17 হয়েছে, তাহলে 31-এর পরে কোন সংখ্যা হবে? তারপরে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যার পরে কোন সংখ্যা হবে? এরকম 2টা সংখ্যা আমাদেরকে বাহির করতে বলছে। আচ্ছা, এটা কিন্তু একটা প্যাটার্ন কেমনে তুমি বুঝবা? দেখো,
3, 10, 17, 24, 31 এটা একটা প্যাটার্ন। কেমনে বুঝবা দেখো, এখানে বলছে দেখো প্রদত্ত সংখ্যাগুলো এগুলো। এখন দেখো পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে পার্থক্যটা আমরা প্রথমে দেখব। দেখো 3 আর 10 এই দুইটা পাশাপাশি সংখ্যার মধ্যে পার্থক্য কত? 10 থেকে যদি 3 বাদ দিই পার্থক্য আসে 7। আবার দেখো 10 আর 17 এই দুইটা পাশাপাশি সংখ্যা, এই দুইটা পাশাপাশি সংখ্যার মধ্যে পার্থক্য কত? 7। আবার 17 আর 24 এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? বিয়োগ করলে 24 থেকে 17 বিয়োগ করলে 7 আসতেছে। তার মানে আমরা বুঝতেছি কি যে আগের সংখ্যার সাথে 7 যোগ করে পরের সংখ্যাটা আসতেছে। যেমন দেখো 3 সাথে 7 যোগ করে আসছে 10। আবার দেখো 17 সাথে 7 যোগ করে আসছে কত? 24। 24 সাথে 7 যোগ করে আসছে 31। তার মানে 31 সাথে আমরা 7 যোগ করলে পরবর্তী সংখ্যা পেয়ে যাব। আবার ওইটার সাথে যদি 7 যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পেয়ে যাব। এভাবে তুমি খালি এখানে তো জাস্ট দুটো সংখ্যা বাহির করতে বলছে, তুমি এরপরে যতগুলো ইচ্ছে সবগুলো বাহির করতে পারবা। তাহলে দেখো 31 সাথে এই যে 31 সাথে 7 যোগ করলে কত আসতেছে? 38। তার মানে এর পরবর্তী সংখ্যাটা হবে 31, পরবর্তী সংখ্যা হবে 38। 38 সাথে আবার 7 যোগ করলে তার পরবর্তী সংখ্যা আসবে 45। ওকে, আচ্ছা এখন আমরা দেখি উদাহরণ 2। এইখানে বলছে যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাগুলো 1, 4, 9, 16, 25। এখন এইখানে আমরা সর্বপ্রথম কি করব? এইরকম একটা প্রশ্ন আসলে সর্বপ্রথমে আমরা কি করব? সর্বপ্রথমে আমরা দেখব পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত। আমাদের সর্বপ্রথম অ্যাটেম্পটটা নিব হচ্ছে যে পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত। এখন যদি দেখি 1 আর এই 4 এর মধ্যে পার্থক্য কত? 4 থেকে 1 বাদ দিলে 3 আসতেছে। আবার যদি আমি 9 থেকে 4 বাদ দিই তাহলে 5 আসতেছে। প্রথমবার 3 আসছে, পরেরবার 5 আসতেছে। এখন দেখো 16 থেকে আমি যদি আবার 9 বাদ দিই তাহলে আসতেছে 7। তারপরে 25 থেকে আমি যদি 16 বাদ দিই তাহলে আসতেছে 9। তার মানে হচ্ছে কি দেখো পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য কিন্তু 2 করে বাড়তেছে। প্রথমবার 1 আর 4 এর মধ্যে পার্থক্য ছিল 3, দ্বিতীয়বার 9 আর 4 এর মধ্যে পার্থক্য হয়ে গেছে 5। তাহলে পার্থক্য বেড়ে গেছে কত? 3 এর থেকে 5 2 বেড়ে গেছে। আবার দেখো 5 থেকে 7 2 বেড়ে গেছে, 7 থেকে 9 আবার 2 বেড়ে গেছে। তার মানে পরবর্তী দুটি সংখ্যা মানে 25 আর এর পরবর্তী যেই সংখ্যাটা হবে এই দুইটা সংখ্যার ভিতরে পার্থক্য কত থাকবে? যেহেতু প্রত্যেকবার পার্থক্য 2 করে বাড়তেছে, তার মানে এই পরবর্তী দুইটা সংখ্যার মধ্যেকার পার্থক্য হবে 9 এর সাথে 2 যোগ করে যেটা হবে সেইটা হবে পার্থক্য। তার মানে পরবর্তী 25 আর পরবর্তী সংখ্যার মধ্যে পার্থক্য আসতেছে 9 এর সাথে যদি 2 যোগ করি তাহলে 11 আসতেছে। এই যে এইখানে করছে দেখো 9 এর সাথে যদি 2 যোগ করি তার মানে 11। এই 11 সাথে কি করব? আগের সংখ্যাটা যোগ করে দেব। 11 সাথে আগের সংখ্যা কত? 25। এই যে 25টাকে যদি যোগ করে দিই তাহলে আসতেছে পরবর্তী সংখ্যা 36। কেমনে? আবার আমরা যদি প্রথম থেকে যদি করি তাহলে দেখো ইজি হয়ে যাবে। আমি আবার একবার রিভিউ করে দিচ্ছি। দেখো 3 এর সাথে 1 যোগ করলে কত আসতেছে? 4। 5 এর সাথে 4 যোগ করলে 9। আবার 7 এর সাথে 9 যোগ করলে আসতেছে 16। 16 সাথে 9 যোগ করলে আসতেছে 25। তার মানে এখানে আমাদের পরবর্তী সংখ্যাটা কত হবে? 11। 11 সাথে আমরা যদি 25 যোগ করি তাহলে আমাদের সংখ্যাটা আসবে হচ্ছে 36। এরপরে 36 এর সাথে আমরা আবার কি করব? যদি 13কে যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা পরেরটাতে যাই। উদাহরণ 3 সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। এখন সংখ্যাগুলো কি কি? 1, 5, 6, 11, 17, 28। এখন বলছে 28 এর পরবর্তী সংখ্যাটি কি হবে সেটা বের করতে। এখন দেখো এখানে তুমি কোনো প্যাটার্ন খুঁজে পাও কিনা। এখানে তুমি দেখতে পারো যে হচ্ছে যে 5 আর 1 মানে 1 আর 5 তুমি যদি যোগ করো তাহলে 6 আসতেছে। আবার তুমি দেখতে পারো যে হচ্ছে 5 আর 6 যোগ করলে আসতেছে কত? 11। তার মানে এখানে প্যাটার্নটা কেমন তুমি খুঁজে পাচ্ছ যে হচ্ছে প্রথম দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা মানে আগের দুইটা সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি। যেমন 1 আর 5 এর যোগফল 6, 6 আর 5 এর যোগফল 11। এখানকার প্যাটার্নটা এমনই। তার মানে এখন আমি যদি পরবর্তী সংখ্যাটা বাহির করতে চাই 28 এর পরবর্তী সংখ্যাটা, তাহলে 28 এর পরবর্তী সংখ্যা কত হবে? 28 এর সাথে আমি যদি 17 যোগ করে দিই তাহলে আমি 28 এর পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। 28 এর সাথে কি করব? 17 যোগ করব, তাহলে পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব। এখন 28 এর সাথে 17 যোগ করলে কত হয়? 45। তার মানে এখানে পরবর্তী সংখ্যাটি হবে কত? 45। আচ্ছা এখন এই কাজটা পারার জন্য সর্বপ্রথম জানা লাগবে যে হচ্ছে ফিবোনাকি সংখ্যা কি। এখন ফিবোনাকি নামটা কেমন অদ্ভুত। ফিবোনাকি হচ্ছে একটা বিজ্ঞানীর নাম। উনি এই সংখ্যাটা আবিষ্কার করেছিল, যার কারণে এই সংখ্যাটার নামই হয়ে গেছে হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এই যে সেই বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ফিবোনাক্কি। আচ্ছা ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? যে পরপর, এই যে আমি এখানে লিখে রাখছি, ওয়েট পেনটা চেঞ্জ করে নি,
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে এই ধরনের সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। কি যে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে এই ধরনের সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। যেমন 0 আর 1 পরপর দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা যোগ করলে আসতেছে 1। এরপরে আমি যদি আবার এই পরপর এই দুইটা সংখ্যা 1 আর 1 যদি যোগ করি তাহলে কত আসতেছে? এই 1 যদি যোগ করি তাহলে আসতেছে 2। আবার আমি এই 2 আর এই 1কে যদি যোগ করি, 2 আর এই 1কে যদি যোগ করি তাহলে আসতেছে 3। তার মানে এটা একটা ফিবোনাক্কি সংখ্যা। এখন বলছে এই সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা আছে। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি তুমি? সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি তুমি? আচ্ছা, লক্ষ্য করো, 2 পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে, এই যে 2 পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে, আবার 3 পাওয়া যাচ্ছে পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে, তাই না? এটাই আর কি বলছে যে তার মানে প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এখন বলছে পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো। আমি এখানে বের করে দিছি, কিন্তু তোমরা এটা দেখবা না। ওকে, তোমরা এটাকে দেখবা না, তোমরা নিজেরা বাহির করে তারপরে মিলাবা। আচ্ছা, পরবর্তীতে আছে হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। আচ্ছা, এইটার জন্য এখানে বইয়ে একটা প্রসেস দিছে, আমরা এই প্রসেসটার সাথে আরো ইজি একটা প্রসেসে যাব। ইজি প্রসেসটা করে তারপরে আবার আমরা ওইটাতে যাব। একটা গল্প বলি, এই গল্পের মাধ্যমে এটা বুঝতে তোমাদের অনেক ইজি হবে। 1780 সালে 3 বছরের একটা বাচ্চা তার বাবার সকল হিসাব নিকাশ করে ফেলতো। 1780 সালে সকল হিসাব নিকাশ করে ফেলতো, মাত্র 3 বছর বয়স, কিন্তু সকল হিসাব নিকাশ করে ফেলতো। এমনকি তার বাবা কোথায় হিসাব নিকাশে ভুল করতেছে সেটাও ধরে ফেলতো। কি একটা অবাক করা বিষয়, তাই না? যখন সে প্রাইমারি স্কুলে পড়ে ক্লাস 3-তে, তখন তাদের ক্লাসের ম্যাথের শিক্ষক একদিন তাদের ক্লাসের সবাইকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে দেয়। তিনি ভাবেন যে বাচ্চারা এই সময় যোগ করুক, আমি একটু বিশ্রাম নিই। কিন্তু অবাক করা বিষয়, সেই ছেলেটি মাত্র 1 মিনিটের ভিতরে, 1 মিনিটেরও কম সময়ের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত সব যোগ করে ফেলছে। 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করে ফেলছে। সবাই তো অবাক। সেই ছেলেটির নাম হচ্ছে গাউস। তো সে কোন পদ্ধতিতে যোগ করছিল সেই পদ্ধতিটাই এখানে আমরা জানবো। আচ্ছা, তো দেখো আমি এখানে 1 থেকে 100 পর্যন্ত লিখছি। যেহেতু এখানে জায়গা কম তাই আমি মাঝখানেগুলো লিখি না, আমি 1 থেকে 4 পর্যন্ত লিখছি, আবার ওইদিকে 97 থেকে 100 পর্যন্ত লিখছি। এখন গাউস করছিল কি? গাউস প্রথম সংখ্যা, তুমি দেখো এখানে 1 আর 100, এই দুইটা যোগ করলে কত আসে? 1 আর 100 যোগ করলে আসতেছে 101। আবার তুমি আরেকটা জিনিস দেখো, 1-এর পরে কি আছে? 2 আর 99 যদি আমি যোগ করি তাহলে কিন্তু 101 আসতেছে। আবার দেখো 3 আর 98 আমি যদি যোগ করি তাও কিন্তু 101ই আসতেছে। তার মানে কি প্রথম পদ কত ছিল? 1। এগুলো এক একটা পদ, 1 2 3 4 5 6 7, এগুলো এক একটা পদ। সেহেতু প্রথম পদ 1 আর আমি শেষ পদ, সর্বশেষ পদ 100 যোগ করছি, কত? 101 আসছে। আবার দেখো প্রথম পদের পরের পদ আর শেষ পদের আগের পদ আমি যোগ করছি, যোগ করে কত আসছে? 101ই আসতেছে। আবার প্রথম পদের পরের তৃতীয়টা, মানে প্রথম পদের পরের তৃতীয়টা আমি যোগ করছি, এইখানেও দেখো শেষের দিক থেকে তৃতীয়টা আমি যোগ করছি, কত আসছে? 101। তারপরে 4 আর 97, এই দুইটাও যদি তুমি যোগ করো তাও দেখবা যে 101ই আসতেছে। জিনিসটা কেমন না? জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। 4 আর 97 যোগ করে 101 আসছে। তেমনিভাবে 5 আর 96 তুমি যদি যোগ করো তাও কিন্তু 101ই আসবে। তার মানে গাউস করছিল কি? এভাবে শেষেরটার সাথে আগেরটা এভাবে যোগ করতে 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 তার মানে মোট 101 আসছিল কয়টা? 101 আসছিল মোট তার 50টা 101 আসছিল, কারণ সংখ্যাই ছিল মোট 1 থেকে 100টা সংখ্যা ছিল। এভাবে গাউস 1 100 99 2 এভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাকে যোগ করে করে কি করছে? 50টা 101 বানায় ফেলছে। তারপরে কি করছে? 50-এর সাথে 101 গুণ করে দিয়ে কিন্তু 5050, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা যোগফল বের করে ফেলছে। কি করছে? 50টা 101 বের হচ্ছে। এখন 50টা কেমনে হচ্ছে? দেখো 1 এর সাথে 100 হচ্ছে, তার মানে কি দুইটা পদ মিলে একটা পদ, 1 আর 100 মিলে 101 হয়ে যাচ্ছে। 1 ছিল একটা পদ, 100 ছিল আরেকটা পদ, এই দুইটা পদ মিলে একটা 101 বানায় ফেলতেছে। তার মানে 2 আর 99 মিলে আরেকটা 101 হবে। 3 আর 98 মিলে আরেকটা 101 হবে।
এইভাবে 101 হচ্ছে 50টা, 50টা 101 হচ্ছে, তো 50টা 101কে সে গুণ করে দিছে, গুণ করে দিয়ে কিন্তু সংখ্যাটা বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো এটা কতটা শর্টে সে কি করছে, আরো নর্মালি যদি বলি, সে কি করছে, প্রথম পদ 101, প্রথম পদ 1, শেষের পদ কত 100, সে 1 আর 100, এই যে দেখো আমি এখানে সূত্র আকারে এটা লিখে দিছি, সেই প্রথম পদ আর শেষ পদ 100, এই শেষ পদ যোগ করছে, প্রথমে যোগ করে কত আসছে 101। এখানে পদ সংখ্যা কয়টা ছিল, পদ সংখ্যা ছিল 100টা, 100 ভাগ 2 করলে কিন্তু 50 আসতেছে। তুমি যদি এইভাবে যদি না বুঝতে পারো যে 50 আসতেছে কেমনে, তুমি নর্মালি করবা কি, যে কয়টা পদ আছে সেই কয়টা পদকে 2 দ্বারা ভাগ করে দিবা। এখানে 100টা পদ ছিল, 100টা পদকে 2 দ্বারা ভাগ করে দিলে 50 আসতেছে। তারপরে কি, এই প্রথম পদ যোগ শেষ পদ, যে যোগফলটা আসবে ওইটার সাথে তুমি পদ সংখ্যাকে গুণ করে দিবা, তাহলে কি সমষ্টি বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক ইজি ছিল। আর বইয়ে কেমনে করছে, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। আচ্ছা, এখানে আগে আমাদের জানা লাগবে স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো কি কি। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো, শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে। কি, শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, শূন্য নয় কিন্তু, শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা বলে। অন্যভাবে বলতে গেলে সকল গণনার যোগ্য সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4 এগুলো কিন্তু গণনার যোগ্য সংখ্যা, এইগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলে। তো এখানে দেখি আমরা পড়ি এখন যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল ক। 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল ক তারা ধরে নিছে। আমরা তো নর্মালি ক্যালকুলেটরে বাহিরই করে ফেলতে পারি, কিংবা মুখেও বাহির করতে ফেলতে পারি যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল কি হবে। তো তারা করছে কি, ধরে নিছে, যে জাস্ট মনে করে নিছে, ধরে নিছে যে ক হবে। লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল 11। দেখো প্রথম পদ এইটা 1, শেষ পদ কত 10। একটু আগে আমি কিন্তু এগুলো বুঝে আসছি। তো প্রথম পদ আর শেষ পদের যোগফল কত আসছে, এখানে 11 আসছে। আবার দ্বিতীয় ও শেষ পদের আগের পদ, এটা কি, এটা হচ্ছে দ্বিতীয়, শেষ পদের আগের পদ কত 9, এর যোগফলও কিন্তু 11। একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। আচ্ছা, 5 জোড়া কেমনে, এইখানে আমি বুঝাইতে পারবো, কারণ এইখানে সংখ্যা কম। এখন দেখো 5 জোড়া কেমনে, যে 1 আর 9 মিলে 1 জোড়া হইলো, 1 আর 10 মিলে 1 জোড়া হয়েছে, 2 আর 9 মিলে একটা জোড়া হয়েছে। দেখো 3 আর 8 মিলে একটা জোড়া হবে, এরপরে 4 আর 7 মিলে একটা জোড়া হবে, এরপরে 5 আর 6 মিলে একটা জোড়া হবে। জোড়া কয়টা হইলো, জোড়া হইলো হচ্ছে 5টা। এখন তার মানে কত হলো, 5টা 11 হইলো, তাই না? সুতরাং যোগফল 11 গুণন 5 55। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। আমি একটু আগে সেই কৌশলকেই দেখায় আসছি। তো কৌশল পাওয়া গেল, এই যে কৌশলটি কি, ওরা এখানে লিখছে টিচাররা, যে কৌশলটি হলো প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। এখন বিপরীত ক্রমে বলতে দেখো, ক ইকুয়াল 1, 2, 3, 4 এভাবে লেখছে একবার, আবার ক ইকুয়াল উল্টা করে লেখছে 10, 9 এভাবে শেষ পর্যন্ত লেখছে। আচ্ছা, এখন যোগ করছে, তাহলে এখানে ক আছে কয়টা, একটা, দুইটা ক, এরপরে 1, 10 জোড়া হয়েছে একটা, 2, 9, 2, 9 এভাবে কি সবগুলো জোড়া করছে, এইটা এইভাবে জোড়া করছে। সেম ভাবে 10 আর 1 এর জোড়া, যেহেতু 10টা জোড়া, তার মানে কি করছে, 1 আর 10 গুণন 10, যে কোনো একটা জোড়া নিয়ে গুণ করে দিছে। আচ্ছা, তারপরে কি করছে, যেহেতু এখানে 2 ক ছিল, একটা 2 দ্বারা এখানে, সেই 2টা দ্বারা এখানে ভাগ করে দিছে। ভাগ করে দেওয়ার পরে দেখো 10 আর 1 এর যোগফল কত আসতেছে, 11 গুণন 10 ভাগ 2 55। তাহলে এখন মূল সূত্রটা দাঁড়াইলো কি, আমি যে এখানে সূত্রটা পড়াইছিলাম, যে সমষ্টি প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা, যে কটা পদ থাকবে ভাগ 2। এখানে পদ ছিল কয়টা, 10টা পদ ছিল মোট, তাই না, ভাগ 2, এই 10 ভাগ 2 কত আসে, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 5 এর সাথে 11 গুণ করলে 55। আচ্ছা, তার মানে যোগফলের সূত্র দাঁড়াইলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ 2। আচ্ছা, এখন কাজ বলছে 1 থেকে 15টি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। সূত্র তো আমরা অলরেডি প্রতিষ্ঠা করে ফেলছি। এখন তোমাকে আমি যদি দিই যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বাহির করো, তখন কি করবা, 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম পদ কোনটা, 1 থেকে ক্রমিক প্রথম পদটা হচ্ছে 1, শেষ পদ কত, শেষ পদ 15 হবে।
আর এখানে পদের সংখ্যা কত? 1 থেকে 15, তার মানে পদের সংখ্যা কত হবে? 15। পদের সংখ্যা এই যে দেখো আমি এখানে এটা সলভ করে দিছি যে 15/2 পদের সংখ্যা। আমি বলছিলাম কি সূত্র পড়াইছিলাম, পদ সংখ্যা ভাগ 2। পদ সংখ্যা কত? 15টা পদ ছিল, ভাগ 2। এখন কি এটার প্রথম পদ 1, এই যে 1 লিখছি আমি এখানে। শেষ পদ কত? 15, শেষ পদ 15 লিখছি। তাহলে 1 আর 15 যোগ করলে কত আসতেছে? 16। আর এখানে 15/2, 2 দ্বারা আমি যদি 16কে যদি ভাগ করি তাহলে থাকতেছে কত? যে 8। তারপরে 8-এর সাথে 15 গুণ করলে 120। তার মানে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত? 120। এখন তোমরা করবা কি, তোমরা বাসায় আমি তোমাদেরকে কাজ দিলাম, তোমরা 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল বাহির করবা, ঠিক আছে? এখন আমি এখানে অনেক কিছু বুঝাইছি, এটার মাধ্যমে বুঝাইছি, বইয়ে যেটা আছে সেটাও বুঝাইছি। তোমরা যদি এইগুলোর কোনোটাই যদি না বুঝো কোনো সমস্যা নাই, এগুলো যে লাগবে তোমাদের তেমনটা না। এগুলো কোনোটাই যদি তোমরা না বুঝো কোনো সমস্যা, তোমরা জাস্ট কি করবা, এই সূত্রটা মুখস্থ রাখবা। এই সূত্র যদি মুখস্থ না থাকে ভাইয়া তাহলে কোনো লাভ নাই, ঠিক আছে? এগুলো কোনো কিছু তুমি সব যদি বুঝো, এখানে যা বুঝাইছি সব যদি বুঝো, কিন্তু এইটা যদি না বুঝো, এই সূত্র যদি না মুখস্থ রাখো তাহলে কোনো লাভ নেই। এবার বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। এখন তোমাকে ধরো আমি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে দিলাম, তাহলে তুমি কি করবা? তুমি ক্যালকুলেটারে ইচ্ছা করলে করে ফেলতে পারবা, আর নাহলে তুমি হাতেও করে ফেলতে পারবা। কিন্তু আমি তোমাকে যদি প্রথম 50টা বিজোড় সংখ্যার যোগফল বের করতে দিই, তখন কিন্তু তোমার ক্যালকুলেটারে করতে অনেক টাইম লাগবে, প্লাস প্রসেসটা অনেক কঠিন হবে। বরং আমরা এই বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার জন্য একটা সূত্র তৈরি করতে পারি। তাহলে আমাদের কি শুধু 50টা কেন, আমাদেরকে যদি 500টাও দেয় তাও আমরা খুব কম সময়ের মধ্যে যোগ করে ফেলতে পারবো। তাহলে প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল হয় কত? তুমি এখানে যে যোগ করে দেখতেছ 100 হয়। এখন প্রথম 10টা বিজোড় সংখ্যা, প্রথম 10টা, তাহলে কয়টা বলছি? প্রথম 10টা। তুমি যেই কয়টার কথা বলবে ওই কয়টাকে তুমি স্কোয়ার করবা। তাহলে এখানে বলছে কত? 10টার কথা বলছে, তুমি 10কে স্কোয়ার করো। 10কে স্কোয়ার করলে কত আসে? 100 কিন্তু আসে, 10 10 100। এখন আমি তোমাকে যদি বলি যে প্রথম 2টি, এইখানে আসো, এখন আমি তোমাকে যদি বলি যে প্রথম 2টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে, তখন আমি কয়টার কথা বলছি? প্রথম 2টি। তার মানে তুমি কি করবা? 2কে স্কোয়ার করে দিবা। তাহলে প্রথম 2কে স্কোয়ার করলে কত আসে? 4। আবার আমি যদি তোমাকে যদি বলি যে প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে, তখন তুমি কি করবা? কয়টির কথা বলছি? 3টি। তাহলে 3কে স্কোয়ার করে দিবা। 3কে স্কোয়ার করলে কত হয়? 3 3 9। যদি বলি প্রথম 4টি, তখন কি করবা? 4কে স্কোয়ার করে দিবা। তাহলে হবে কত? 4 4 16। তার মানে প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল হবে 16। আমি যদি বলতাম যে প্রথম 9টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে, তখন তুমি কি করবা? 9কে স্কোয়ার করে দিবা। 9কে স্কোয়ার করলে কত হবে? 9 9 81। তার মানে প্রথম 9টি বিজোড় সংখ্যার যোগফল 81। এখন তুমি বলতে পারো যে এটা আমাকে প্রুফ করে দেন। তাহলে দেখো আমি বলছিলাম এখানে কত, যে প্রথম 2টি বিজোড় সংখ্যার যোগফল কত হবে? 2 2 4। দেখো এখানে প্রথম 2টি বিজোড় সংখ্যা, 3 আর 1 কত আসতেছে? 4 আসতেছে। আবার আমি বলছিলাম যে প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল এই যে 3 3 9 হবে। দেখো তুমি প্রথম 3টি, এইটাই এই 1 3 আর 5, এই তিনটাইতে হচ্ছে প্রথম 3টা বিজোড় সংখ্যা, তাই না? তাহলে এখন এই 3টাকে যদি যোগ করি, 3 আর 1 4, 4 আর 5 9। তার মানে প্রথম 3টি বিজোড় সংখ্যার যোগফল আসতেছে কত? 9। এরপরে প্রথম 4টির কথা বলছিলাম আমি কত, যে 4কে স্কোয়ার করে দেবো। তাহলে 4কে স্কোয়ার করলে আসতেছে 16। তুমি এখানে যদি প্রথম 4টি যোগ করো, তাহলে প্রথম 4টি যোগ করলে কত আসতেছে? যে 5 6 7 8 আর 1 9, 9 আর সাথে কত আসতেছে? 9 আর সাথে আসতেছে 16। তার মানে আমাদের সূত্রটা আসতেছে কি? আমাদের সূত্রটা আসতেছে, আমি এখানে লিখে দিছি, দেখো যে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক, ক্রমিক যদি না হয় তাহলে কিন্তু হবে না। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আমরা গত পর্বে শিখেছি। আজকে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কাকে বলে এটাকে যদি আরেকটু সুন্দরভাবে বুঝাই, তাহলে এই যে আমি এখানে লিখে রাখছি, এই যে সকল সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো হয় তাদেরকে ক্রমিক সংখ্যা বলে। ক্রম অনুসারে সাজানো হয় তাদেরকে ক্রমিক সংখ্যা বলে। যেমন 1 2 3 4 এগুলো ক্রম অনুসারে আছে না? যেমন 1-এর পরে 2 হয়, 1-এর পরে কি 3 হয় না? 1-এর পরে যদি 3 হইতো তাহলে সেটা ক্রমিক সংখ্যা হইতো না, কিন্তু 1-এর পরে 2 হয় আর এখানে 2 আছে, তার মানে এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন ক্রমিক বিজোড় সংখ্যা তাহলে কি? তাহলে 1-এর পরে বিজোড় সংখ্যা কোনটা? 1-এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে 3, তারপরে বিজোড় সংখ্যা কত? 5। তার মানে ক্রমিক বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1 3 5 7 9। এখানে যদি উল্টাপাল্টা হয় যে 1-এর পরে আমি যদি 5 দিই,
তাহলে সেটা বিজোড় সংখ্যা হবে, কিন্তু ক্রমিক বিজোড় সংখ্যা হবে না। আবার যদি আমি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার কথা বলি, তাহলে ক্রমিক আমরা নর্মালি জোড় সংখ্যা জানি কি 2 4 6 8, 2 এর পরে 4 আসে, 4 এর পরে 6 আসে। এখন আমি যদি বলতাম যে 2 এর পরে যদি আমি 6 দিতাম, 4কে যদি না দিতাম, তাহলে সেটা কিন্তু ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা হতো না। এইটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো আমি বুঝালাম যে হচ্ছে বিজোড় সংখ্যা কিভাবে যোগ করব, বিজোড় সংখ্যার যোগফলের সূত্র, ক্রমিক বিজোড় সংখ্যার আর কি যোগফলের সূত্র। এখন আমরা এখানে একটু রিডিং পড়ি যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল করে পাই 100। আচ্ছা, এগুলো আমরা করছি। এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না, বরং এই ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করতে হবে, যেটা আমরা করছি। আচ্ছা, 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায়, এই যে 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় 1 আর 19 যোগ করলে 20, 3 আর 17 যোগ করলে 20, 5 আর 15 যোগ করলে 20, এরকম 5 জোড়া পাওয়া যায়। আচ্ছা, এই কেমনে জোড়া হচ্ছে এটা তো কিন্তু আমরা গত ক্লাসে বুঝিয়েছি। তোমরা এখনো যারা গত ক্লাস করো নাই, তারা পূর্বের পর্বটা অবশ্যই দেখে আসবা। সুতরাং সংখ্যাগুলোর যোগফল 5 গুণন 20 100। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝছি, আমরা লক্ষ্য করি। আচ্ছা, এই যে এখানে 1 যোগ 3, প্রথম দুইটা বিজোড় সংখ্যা, 1 যোগ 3 করলে 4, 4 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এখনো অনেকেই বলবো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? এই যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। যেমন 2, আমি যদি 2কে যদি 2 দ্বারাই গুণ করি, তাহলে 2 দোকানে 4, এই 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন 3, 3কে যদি আমি সেই সংখ্যা 3 দ্বারাই যদি গুণ করি, তাহলে 3 3কে 9, এই 9 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার 4কে যদি আমি ওই সংখ্যাটা 4 দিয়েই যদি গুণ করি, তাহলে 4 4 16, তার মানে 16টা একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এখানে প্রথম দুইটি সংখ্যার যোগফল আসতেছে, প্রথম দুইটি বিজোড় সংখ্যার যোগফল আসতেছে কত? একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার প্রথম 3টি বিজোড় সংখ্যা 1 3 5, এটারও কি আসতেছে? একটা পূর্ণবর্গ সংখ্যা আসতেছে। পূর্ণবর্গ সংখ্যা 9, 3 3 9। আবার প্রথম 4টি বিজোড় সংখ্যার যোগফল, এটাও পূর্ণবর্গ সংখ্যা আসতেছে। তার মানে তুমি যতগুলো সংখ্যাই যোগ করো, সবসময় পূর্ণবর্গ সংখ্যা আসবে। আচ্ছা, এখন আমরা নিচে যাই। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এরপরে এটাও তেমন একটা গুরুত্বপূর্ণ না। আর এখানে যে সূত্র কথা বলছে, এই যে যোগফল ক স্কয়ার, এটা কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি এখানে, যে যেই কয়টা সংখ্যার কথা বলবে, যেই কয়টা বিজোড় সংখ্যার কথা বলবে, সেই কয়টাকে স্কয়ার করে দিব। ওকে, এটা তো আশা করি আচ্ছা, এখানে একটা কাজ দেওয়া আছে যে যোগফল বের করো 1 4 7 13 10 13 16 19। আচ্ছা, এখন এই যোগফল বের করার সূত্রটা কিন্তু আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, যে প্রথম পদ, এই হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা। এখানে কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা পদ সংখ্যা ভাগ 2, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। এই সূত্রটা কিন্তু আমি শিখিয়েছিলাম। এখন এই সূত্রটা কখন খাটবে? যখন এটা একটা প্যাটার্নে থাকবে। কেমনে বুঝবো প্যাটার্নে? বলছিলাম যে যখন প্যাটার্নে কেমনে বুঝবো, যে হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যার বিয়োগ করব। তাহলে 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি, 3 আসতেছে। আবার 7 থেকে যদি 4 বিয়োগ করি, তাও 3 আসতেছে। 10 থেকে যদি 7 বিয়োগ করি, তাও 3 আসতেছে। তার মানে এটা একটা তার মানে এটা একটা প্যাটার্ন। তাহলে প্যাটার্নের যোগফলের সূত্র ওইটাই যেটা বললাম এখন। তার মানে প্রথম পদ কত? এখানে প্রথম পদ, 1 মিনিট পেনটা চেঞ্জ করে নি। প্রথম পদ, আচ্ছা, এখানে প্রথম পদ কত? 1, এই যে প্রথম পদ 1 লিখছি আমরা এখানে। এরপর শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 31, আমরা এখানে 31 লিখছি। এরপরে গুণন, পদের সংখ্যা কত গুনলাম একটু আগে? পদের সংখ্যা পদ আছে হচ্ছে 11টা, 11 ভাগ 2, পদের সংখ্যা ভাগ 2। এখন 2 দিয়ে 31 আর 1 32, 32কে যদি কাটি তাহলে আসতেছে 16, আর 16 সাথে 11 গুণ করলে 176। তার মানে এইটার যোগফল হবে হচ্ছে 176। আচ্ছা, এখন আমরা 1.3 শুরু করি। সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। একটা সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এখানে কিন্তু 3টা শব্দ আছে, এই 3টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4, এগুলোই তো স্বাভাবিক সংখ্যা, পড়াইছিলাম গতকালকে। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। বর্গ মানে কি? স্কয়ারের সমষ্টি মানে কি? যোগফল আকারে প্রকাশ। যেমন এতে দেখো কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন এই যে
এই একটা সংখ্যা, এই সংখ্যাকে কি দুইটা স্বাভাবিক সংখ্যা, এই একটা স্বাভাবিক সংখ্যা, এই একটা স্বাভাবিক সংখ্যা, দুইটা স্বাভাবিক সংখ্যার এই হচ্ছে বর্গ, স্কোয়ার, স্কোয়ারই হচ্ছে বর্গ, বর্গের সমষ্টি, সমষ্টি কি এই যে যোগফল। এই যে এই হুবহুব এই কথার সাথে কিন্তু এটা মিলাইলাম যে হচ্ছে যে কোনো একটা সংখ্যা, এই সংখ্যাকে দুইটা স্বাভাবিক সংখ্যা, এই এক এই দুই, এই দুইটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। এরপরে হচ্ছে এই স্বাভাবিক সংখ্যার বর্গের, এই হচ্ছে বর্গ, বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা হয়েছে। আচ্ছা একটু মুছে নি, এক মিনিট, ওকে। আচ্ছা এখন এইটা অনেক সময় আমাদের আসে হচ্ছে এমসিকিউতে। এছাড়া তোমাকে এখন যদি বড় সংখ্যা দিই, এগুলো তো তুমি হয়তো বা করে ফেলবা, কিন্তু যদি আমি তোমাকে দিই যে হচ্ছে 135, 180, এগুলোকে তুমি দুইটা সংখ্যার মানে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করো, তখন তুমি হয়তোবা কঠিন হয়ে যাবে। তাই আমরা কি করব, বইয়ে যেই কয়েকটা দেওয়া আছে আমরা সেই কয়েকটা মুখস্থ করে নেব, ঠিক আছে? যেমন 2, 5, 8, 10, 13 এগুলো দেওয়া আছে, এগুলো আমরা মুখস্থ করে নেব, ওকে। আচ্ছা এরপরে বলছে কি, এভাবে 1 থেকে 100 এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। 1 থেকে 100টা সংখ্যা, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 100 পর্যন্ত সংখ্যার ভিতরে 35টা সংখ্যাকে, 100 পর্যন্ত সংখ্যার ভিতরে 35টা সংখ্যাকে এইভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে এইভাবে প্রকাশ করা যায় 35টি সংখ্যাকে। আবার কিছু কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা 2 এর চেয়ে বা 2 বা ততোধিক বা 2 বা 2 এর চেয়ে বেশি উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করা যায়। মানে এইখানে যেমন 2কে একভাবেই করা যায়, 5কে একভাবেই করা যায়, কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যেগুলোকে কয়েকভাবে করা যায়। যেমন এই যে 50কে কিভাবে করা যাচ্ছে, যে 1কে স্কোয়ার করলে 1 1 1, আবার প্লাস 7কে স্কোয়ার করলে কত আসতেছে, 7 7 49, 49 আর 1 কত আসে 50। আবার দেখো এইভাবেও কিন্তু করা যায়, 5 5 25, আবার 5 5 25, 25 25 কত হয় 50, তার মানে কি দুই ভাবে করা গেল। আবার 65কেও 1কে স্কোয়ার করলে 1 8 8 64, তাহলে 64 আর 1 কত 65, আবার 4 4 16, 16 আর 7 7 49, 49 আর 16কে যোগ করলে কিন্তু 65 হয়। এখন যখন তোমাদের এমসিকিউতে আসবে তখন তোমরা কি করবা, তখন তোমরা এই ফরম্যাটগুলো অপশনে দেওয়া থাকবে এবং বলবে যে হচ্ছে 65কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করলে নিচের কোনটি হয় আর কি, এইভাবে বলবে, ঠিক আছে? এটা যখন আমরা এমসিকিউ সলভ করব তখন আমরা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা এখন দুইটা কাজ দেওয়া আছে। আচ্ছা তোমরা কি করবে, তোমরা এই কাজ 130, 170, 185, 325, তারপরে 50, 65, 2, 5, 8, 10, 13 এগুলো সবগুলো মুখস্থ করে নিবা, একদম ঠোঁটস্থ করে নেবে একদম। আচ্ছা এখন কাজ দুইটা যদি করি, 130, 170, 185কে দুই ভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো। দুই ভাবের কথা বলছে, একভাবে না কিনা। তাহলে 130কে যদি করি, এই যে আমি করে দিয়েছি, তোমরা এগুলো মুখস্থ করে নিবা। 130কে যদি করি তাহলে 3 3কে 9, 11কে স্কোয়ার করলে 11 গুণন 11 করলে 121 আসতেছে। 121 আর 9 যোগ করলে কত আসে 130, আবার 7 7 49, 9 9 81, 49 আর 81 তে কত আসে 130। আবার 170, এখানে 170 দেওয়া হচ্ছে, তাহলে 1কে স্কোয়ার করলে 1, আর 13কে স্কোয়ার করলে 169, 169 একে 70। আবার দেখো 7 7 49, 49 প্লাস 11কে স্কোয়ার করলে 121, 121 আর 49 যোগ করলে 170, 185, সরি 185, 185 4 স্কোয়ার 13 স্কোয়ার, আবার কি 8 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। আচ্ছা এরপরে এই তো 1 নম্বর কাজ শেষ হয়ে গেল। এখন 2 নম্বর কাজ বলছে যে 325কে তিনটা ভিন্ন উপায়ে, তার মানে এইটাও মুখস্থ করে নিবা। 1 স্কোয়ার 18কে স্কোয়ার করলে 325 আসে, আবার 6কে স্কোয়ার প্লাস 17কে স্কোয়ার করলে 325 আসে, 10কে স্কোয়ার প্লাস 15কে স্কোয়ার করলে 325 আসে। এবার আমরা শুরু করব ম্যাজিক বর্গ। এটা নিয়ে অনেকে এত ভয় পায়, এটা আমি তোমাদেরকে অনেক ইজি ভাবে বুঝাবো, দেখিও তোমরা পারবা ইনশাআল্লাহ। ম্যাজিক বর্গ গঠন। এখন ম্যাজিক বর্গ কয়েকটা ক্রমের হইতে পারে। ম্যাজিক বর্গ 3 থেকে শুরু হয়ে 3 4 5 6 7 8 অনেকগুলো ক্রমের হতে পারে। এখন কথা হচ্ছে ম্যাজিক বর্গ জিনিসটা কি, ম্যাজিক বর্গ জিনিসটা কি। যেমন এটা হচ্ছে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ, এটা হচ্ছে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ, ওকে। এখন ম্যাজিক বর্গর মূল বিষয়টা হচ্ছে এই একটা ম্যাজিক বর্গ। এখন এই ম্যাজিক বর্গে তুমি এই বরাবর যে 3টা সংখ্যা আছে 4 3 8, এই 3টা সংখ্যা যোগ করে যেই যোগফল পাবা, আবার 9 5 1
এই তিনটা সংখ্যা যোগফল যোগ করে সেই একই যোগফল পাবা। আবার এই যে 2 7 6 এটাও যোগ করে সেই একই যোগফল পাবা। আবার যদি কর্ণ বরাবর যোগ করো, যেমন 6 5 4, এই বরাবর যোগ করেও একই যোগফল পাবা। এই কর্ণ বরাবর যখন যোগ করবা, এই কর্ণ বরাবর যোগ করো, সেম যোগফল পাবা। এই কারণে এটাকে বলা হচ্ছে ম্যাজিক বর্গ। এখন এই ম্যাজিক বর্গ তৈরি করার কিছু নিয়ম আছে। আমরা সর্বপ্রথম আমাদের বইয়ে দেওয়া আছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র তৈরি করা হলো। ধরো এই একটা বর্গক্ষেত্র ছিল, এটাকে এই দৈর্ঘ্য বরাবর আর এই প্রস্থ বরাবর, এটা প্রস্থ এটা দৈর্ঘ্য, তো এই দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি, এই যে পাশাপাশি, উপর নিচ, এই উপর নিচ, এরপরে হচ্ছে কোনাকুনি, এই কর্ণ কোনাকুনি, এরপরে হচ্ছে যোগ করে যোগফল একই হয়, যোগ করে যোগফল এক। এই ক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। এখন ম্যাজিক সংখ্যাটা কি? ম্যাজিক সংখ্যা হচ্ছে এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর বা পাশাপাশি, হ্যাঁ, যেইভাবে যে কোনো 3টা সংখ্যা যোগ করে যেই যোগফলটা আসবে সেটাই হচ্ছে ওই ক্রমের ম্যাজিক সংখ্যা। কিসের? ওই ক্রমের। এটা হচ্ছে 3 ক্রমের, তাই 3 ক্রমের ম্যাজিক সংখ্যা। এখন দেখো এটাতে হচ্ছে 8 3 11 11 আর 4 15, তার মানে এইটার ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এখন সংখ্যাগুলোকে সাজানো বিভিন্ন কৌশলের একটি কৌশল। এই 3 ক্রমের ম্যাজিক বর্গ করার অনেকগুলো কৌশল আছে, তার ভিতরে একটা কৌশল এখানে দিছে। একটা কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে, কেন্দ্র, এই যে যতগুলো বর্গ আছে ছোট ছোট, এর ভিতরে কেন্দ্র কিন্তু এইটা। তো এই কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে, 5 সংখ্যা বসাইছে এই কেন্দ্রে 5 সংখ্যা বসিয়ে কর্ণ বরাবর, এই 4টা যে কর্ণ আছে, এই কর্ণ আছে, এটা আমি পেন নি, এই যে এই এক কর্ণ, এইটা এইটা এইটা, এই 4টাতে আমরা 1 থেকে 9 এর ভিতরে জোড় সংখ্যাগুলো বসায় দিব। এই যে যেটা এই ধাপে করছে, এখানে 2 4 6 8, তার মানে ধাপগুলো কি কি? প্রথমে মাঝখানে 5 বসায় দিব, মাঝখানে 5, তারপরে 4 কোণায় জোড় সংখ্যাগুলো বসায় দিব, 2 4 6 8 গেল। এরপরে কি করব? এই ফাঁকা সংখ্যাগুলোকে এমনভাবে যে কোনো সংখ্যা বসাবো যাতে এই 3টার যোগফল 15 আসে, 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 ঠিক আছে? কর্ণ বরাবর যোগ করলে যোগফল 15 আসে। আচ্ছা, এখন দেখো এই যে এইটাতে করছে যে হচ্ছে এই 4 আর 8 যোগ করে কত হয়? 12, তার মানে আর মাঝখানে যদি আমি 3 বসাই তাহলে আমার এই বরাবর 15 আসতেছে। আচ্ছা, এখন দেখো 9 আর 1 10, 10 আর 5 15, এখানে 15 আছে। আচ্ছা, এইটা এখন যদি মিলাইতে চাই, 6 আর আছে 2 8, তার মানে এইখানে আমরা যদি 7 বসাই তাহলে দেখো এই বরাবর যোগ করলে আমাদের 15 আসতেছে। এখন দেখো এখানে ছিল 7, এই যে এখানে বসায় দিছে 7 3, 7 3 10 আর 5 15। এখন কথা হচ্ছে আমরা কেন 15 মিলাবো? ম্যাজিক সংখ্যাটা কেন 3 এর ক্ষেত্রে 15ই আসতেছে? এখন এটার একটা সূত্র আছে যে কোন ক্রমের ম্যাজিক বর্গ কত হবে, এইটার একটা সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, n গুণন n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন n এর মান কি? n এর মান হচ্ছে যত ক্রমের ম্যাজিক বর্গ সেই ক্রমটা হচ্ছে n এর মান। তাহলে আমরা 3 এর জন্য 15 পাইছিলাম, 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য 15 পাইছিলাম, 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য 15 পাইছিলাম, যার কারণে আমরা n এর মান 3 বসায় দেবো। তাহলে n এর মান কি? যত ক্রমের ম্যাজিক বর্গ তত বসায় দিব n এর মানে। ওকে, তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য তাহলে 3 বসাই, 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 3 3 9, 9 আর 10, 10 গুণন 3, 3 10 30, 30 ভাগ 2 আসতেছে কত? 15। তো এইটাই ছিল 3 ক্রমের ম্যাজিক বর্গ। তা আমি আবার যদি রিক্যাপ করলে কি হবে? প্রথমে হচ্ছে আমরা মাঝখানে 5 বসিয়ে নিব, তারপরে 4 কর্নারে 4টা জোড় সংখ্যা বসায় দেব। ফাঁকা যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোতে এমনভাবে সংখ্যা বসাবো যাতে করে পাশাপাশি 3টার যোগফল 15 আসে। তো এই ছিল আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। এরপরে আমরা শুরু করব 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। ওকে, চলো তাহলে। আচ্ছা, 4 ক্রমের ম্যাজিক বর্গ। এখন তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গের জন্য ম্যাজিক সংখ্যাটা কত হবে সেটা আমরা আবার ওই সূত্র দিয়ে বাহির করে ফেলতে পারি। যদি বাহির করি তাহলে n ইন্টু, তাহলে এখানে সূত্রটা আমি বসাইছি, তারপরে হচ্ছে 4, n এর মান কত হবে? এখন 4 হবে, কারণ কি 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, ম্যাজিক বর্গ যেহেতু এটা, যার কারণে n এর মান হবে 4। এরপরে দেখো এখানে 4 গুণন 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2,
তারপর এখান থেকে ক্যালকুলেশন করার পরে ম্যাজিক সংখ্যা আসতেছে কত 34। এখন আমরা যদি রিডিং পড়ি, একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে 16টি ছোট ক্ষেত্র তৈরি করা হলো। আচ্ছা, প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করে যোগফল একই হয়। এতটুকু তো আমরা বুঝি। এক্ষেত্রে যোগফল হবে 34। 34 কেমনে হচ্ছে সেটাও আমরা বুঝছি এই সূত্র থেকে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচে লিখতে হবে। ধরো আমরা এই কোণা থেকে শুরু করলাম, এই কোণা থেকে শুরু করলাম করে একদম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে আমরা লিখলাম। লেখার পরে কি বলছে, লেখার পরে বলছে হচ্ছে কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এখন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে। কর্ণের সংখ্যা বলতে এই যে আমি যে অরেঞ্জ কালার দিয়ে কাটছি, আর এই কালারটার নাম আমি জানি না, যাই হোক এই কর্ণ বরাবর যে সংখ্যাগুলো আমি কেটে দিছি এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে লিখতে হবে, নির্বাচন করতে হবে, মানে লিখতে হবে। আচ্ছা, আমি এখানে এই যে লিখে দিছি, এই যে কর্ণগুলা দুই কর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে আমি বাকিগুলো লিখে দিছি, ঠিক আছে। লিখে দেওয়ার পরে কি বলছে, এবার কর্ণের সংখ্যাগুলোকে বিপরীত কোণা থেকে লিখি। মানে কর্ণের সংখ্যাগুলো এই যে এখানে 1 ছিল, এই একটাকে উল্টায় এখানে নিয়ে আসতে বলছে। মানে যেমন 1 6 11 16, এটাকে উল্টায় দিয়ে 16 এখানে হবে 11, এখানে হবে 6, এখানে হবে 1, এইভাবে লিখতে বলছে। যেমন এই যে এখানে লিখছে দেখো 16 ছিল নিচে, 16 ছিল নিচে, আমরা উপরে নিয়ে চলে আসছি, জাস্ট উল্টাই দিছি। 11 ছিল নিচে, 11কে উপরে নিয়ে আসছি, হ্যাঁ 1 ছিল সবার উপরে, 1কে নিচে নিয়ে আসছি। এই দুইটা কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, এই দুইটা কর্ণ এইভাবে উল্টায় দিছি আমরা জাস্ট। এরপরে কি, জাস্ট উল্টায় দেওয়ার পরে এই যে আমরা যে আগে যে আলাদা করে রাখছিলাম 2 3 5 8 আলাদা করে লিখে রাখছিলাম, এগুলোকে একসাথে বসায় দেবো। যেমন দেখো এই ছিল কর্ণের ভিতরে গুলো, তারপরে এই যে এখানে ছিল 2, এই যে 2, এখানে ছিল 3, এই যে 3, হ্যাঁ 5 8, এই যে 5 8, এরপরে কত 9 12, এই হচ্ছে 9 12, হ্যাঁ 14, এই হচ্ছে 14 15, এই হচ্ছে 14 15 লিখে দিলাম। এখন দেখো, এখন তুমি এই পাশে সবগুলো যোগ করো, দেখো আসবে কত 34। আবার এই কর্ণ বরাবর যোগ করে দেখো 34, এই দিক বরাবর যোগ করে দেখো 34, সবভাবে 34 আসতেছে। আচ্ছা, 4 ক্রমের ম্যাজিক বর্গ গেল। এরপরে আমরা যদি নিচে যাই, এখন দেওয়া আছে দুইটা কাজ দেওয়া আছে। কাজ নাম্বার 1 ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো, আর কাজ নাম্বার 2 হচ্ছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার চেষ্টা করো। এখন আমরা শুধুমাত্র শিখছি যে হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা আর 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা। এখন একটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে লাঙ্গল পদ্ধতি। সেই লাঙ্গল পদ্ধতির মাধ্যমে যত বিজোড় সংখ্যা আছে সকল বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ তৈরি করা যায়, সেই পদ্ধতির নামই হচ্ছে লাঙ্গল পদ্ধতি। তাহলে হচ্ছে আমরা 3-এর একটা নিয়ম শিখছি, এটা বইয়ে দেওয়া ছিল, তো আমরা লাঙ্গল পদ্ধতি এক পদ্ধতির মাধ্যমে 3 5 7 সবগুলো একই পদ্ধতির মাধ্যমে করতে পারবো। কিন্তু বইয়ের যে পদ্ধতিটা দেওয়া আছে 3-এর, সেটা ক্ষেত্রে শুধুমাত্র 3-এর ক্ষেত্রে খাটানো যাবে, 5-এর ক্ষেত্রে খাটানো যায় না। তাই আমাদের লাঙ্গল পদ্ধতিটা শেখা খুবই প্রয়োজনীয়। তাই আমরা চলো লাঙ্গল পদ্ধতিটা শিখি। এখন আমরা যে পদ্ধতিতে সবগুলো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ বাহির করতে পারবো, আমরা সেই পদ্ধতিটা শিখবো। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হচ্ছে সকল 3-এর ক্ষেত্রেও মাঝখানে বসাবো, 5-এর ক্ষেত্রে মাঝখানে বলতে কি এই মাঝখানের সারির প্রথমে বসাবো। এই মাঝখানের ঘরে সর্বপ্রথম সংখ্যাটা বসানো লাগবে। সর্বপ্রথম সংখ্যা কত? 1। মাঝখানের ঘরে এখানে বসানো লাগবে 1 বসানোর পরে এই কর্ণ বরাবর একটা টান দিব এইভাবে, ঠিক আছে সব সময়। আচ্ছা, এই বরাবর টান দেওয়ার পরে এই সোজা বরাবর একবার একটা টান দিব, এই সোজা বরাবর একটা টান দিব। এটা কিন্তু একটা লাঙ্গল হয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু একটা লাঙ্গল হয়ে গেল। এখন দেখো এদিকে কি কোনো ঘর আছে? এদিকে কোনো ঘর নাই, কিন্তু এইদিকে ঘর আছে, এইদিকে ঘর আছে। এখন ঘর আসার জন্য এইখানে বসায় দিবা, সেইটা হবে না। 2কে এরপরে কি 1-এর পরে 2কে এইখানে বসাবা, সেটা পারবা না। 2কে বসানো লাগবে এই ঘরের সর্বশেষে, ঠিক আছে। এইটা হচ্ছে এই পদ্ধতির নিয়ম। এরপরে কি করবা? এরপরে আবার এইভাবে তীর চিহ্ন দিবা, দেওয়ার পরে এভাবে লাঙ্গল আঁকাবা, লাঙ্গল আঁকাইলাম। এখন এই যে এই দিক বরাবর কি কোনো ঘর আছে? না, তাহলে হবে না। এদিক বরাবর ঘর আছে, তাহলে কি করা লাগবে? সর্বশেষে এই ঘরের এই সারির সর্বশেষে 2, তার মানে 3 বসবে, 3। এরপরে কি করব? আমরা এই যে তীর চিহ্ন দিয়েছিলাম, এভাবে তীর চিহ্ন দিব। কিন্তু সামনের ঘরে যে যাব, সামনের ঘরে কিন্তু 1 আছে, তার মানে সামনের ঘর পূরণ। এখন এইখানে নিয়মটা কি, যে সামনের ঘর যখন পূরণ হবে তখন একদম এই বরাবর এটার নিচের ঘরে চলে যাওয়া লাগবে।
3 এর নিচের ঘর কত 4, 4 ঘরে চলে যাওয়া লাগবে। এরপরে আবার এই কর্ণ বরাবর টান দিব 4 থেকে 5, কর্ণ বরাবর আবার টান দিব 6। এখন কি করব, আবার কর্ণ বরাবর টান দিব, টান দেওয়ার পরে এইখানে আবার লাঙ্গল আঁকাবো। ঠিক আছে, এখন এদিক বরাবরও কোনো ঘর নাই, এদিক বরাবরও কোনো ঘর নাই, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আবার নিচের ঘরে চলে আসবো 7। এখানে কি করছিলাম, এইখানে কি করছিলাম, এইখানে সামনের ঘর পূরণ ছিল যার কারণে নিচের ঘরে চলে আসছিলাম। এখানে কি করছি, এখানে কোনো কলাম নাই, কোনো ঘর নাই, যার কারণে নিচে চলে আসছে। আচ্ছা, এখন 7কে আবার তীর চিহ্ন দিব, এইভাবে তীর চিহ্ন দিয়ে আবার লাঙ্গল আঁকাবো। ঠিক আছে, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর কোনো ঘর নেই, তার মানে এই ঘর বরাবর যাবে, এই ঘর বরাবর একদম শেষে 7-এর পরে কত 8, আবার তীর চিহ্ন দিলাম, এদিক বরাবর টান দিব, এদিক বরাবর লাঙ্গল আঁকাবো। আচ্ছা, এখন দেখো এদিক বরাবর কোনো ঘর নাই, কিন্তু একদম এইখানে আছে 9, শেষ, সব ঘর পূরণ হয়ে গেছে। এখন দেখো যেই পাশ দিয়ে যোগ করব সেই পাশ দিয়েই কত আসবে, 15 আসবে, কারণ 3 এর ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত ছিল, 15 ছিল। দেখো যেমন 7 আর 2 8, 9, 9 আর 6 কত 15। আবার দেখো যে হচ্ছে এইখানে দেখো 9 আর 1 10, 10 আর 5 15 আসতেছে। দেখো কর্ণ বরাবর যদি যোগ করি 4 আর 6 10, 6 আর 5 15, তার মানে তুমি যেই পাশ থেকে যোগ করতেছো 15 আসতেছে। আচ্ছা, প্রথমবার হয়তো বা কঠিন লাগছে, এইবার ইজি লাগবে। দেখো সর্বপ্রথম কি করব, এই 3-এর ক্ষেত্রেও কি মাঝের ঘরে কি করব, 1 বসাবো, দেন কি করব, লাঙ্গল আঁকাবো, আঁকাইলাম লাঙ্গল, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর কোনো ঘর নাই, এদিক বরাবর ঘর আছে। এখন কি করব, ঘরের একদম শেষে চলে আসা লাগবে, প্রথমে কিন্তু দেওয়া যাবে না, 2। আবার কি করব, আবার সরি বাঁকা হয়ে গেছে, আচ্ছা যাই হোক, এরপরে আবার তীর চিহ্ন দিয়ে দিব, তীর চিহ্ন বলতে লাঙ্গল আঁকিয়ে ফেলবো। এখন দেখো এদিক বরাবর কোনো ঘর নাই, এদিক বরাবর ঘর আছে 3। এইখানে আরেকটা জিনিস কি, এদিক বরাবর ঘর টান দিব, দেওয়ার পরে কি হচ্ছে, আগের ঘর পূরণ ব্লক হয়ে গেছে, তার মানে কি করব, নিচে চলে আসবো, নিচে 4 গেল। এরপরে কি করব, আবার এভাবে টান দিব, সামনে ঘর ফাঁকা আছে চলে যাব 5, সামনে ঘর ফাঁকা আছে চলে যাব 6। এবার কি করব, আবার লাঙ্গল আঁকাবো, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা। এখন দেখো এদিক বরাবরে কি হচ্ছে, কোনো ঘর নাই, এদিক বরাবর কোনো ঘর নেই, তাহলে কি করা লাগবে, কোনো ঘর নেই, তাহলে কি করা লাগবে, নিচের ঘরে চলে আসবে 7। এরপরে কি করব, এদিক বরাবর আবার লাঙ্গল টানবো, এদিক বরাবর আছে, এদিক বরাবর আছে। এখন এদিক বরাবর কোনো ঘর নাই, এদিক বরাবর আছে, চলে গেলাম কত 8 গেল। এরপর কি করব, আবার লাঙ্গল টানবো, এই 8, একদম নিচের ঘরে 9। এরপরে কি শেষ, বোঝা গেছে। আচ্ছা, 3-এরটা যেই নিয়ম, 5-এরটা সেম নিয়ম। আমরা বলছিলাম যে বিজোড় সংখ্যাগুলো সবগুলো এক নিয়ম দিয়ে করবো, কিন্তু এইটা যেটা, এটা বইয়ের নিয়ম, বইয়ে এইভাবে দেওয়া আছে। বইয়ে কিভাবে দেওয়া আছে, প্রথমে মাঝখানে 5 লিখে নিছে, তারপরে প্রত্যেকটা কোনায় 2 4 6 8 বিজোড় সংখ্যাগুলো লিখে নিছে। তারপরে কি করছি, তারপরে হচ্ছে মিলানোর ট্রাই করছে, যে হচ্ছে 4 আর 8 12, তার মানে আর 3 দিলে 15 হয়ে যাবে, মাঝখানে 3 দিয়ে দিছে। 6 আর 8 কত হয় 14, মাঝখানে 1 দিয়ে দিলে 15 হয়ে যাবে, তার মানে মাঝখানে 1 দিয়ে দিছে। এভাবে মিলাইছি এটা। আর আমরা কি করছি, আমরা লাঙ্গল টানছি, প্রত্যেকবারে কি করছি, লাঙ্গল টানছি। ওকে, আচ্ছা 5-এরটা যদি দেখাই, এখন কথা হচ্ছে 5-এর জন্য ম্যাজিক সংখ্যা কত হবে, 5-এর জন্য ম্যাজিক সংখ্যা কত হবে। আচ্ছা, যেমন আচ্ছা 5-এর, তার মানে সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে ম্যাজিক সংখ্যা বাইর করার n × n² + 1 / 2। and 5 এখানে কি কত বসবে, যত এর ম্যাজিক বর্গ তার তত আর কি বসবে এখানে। 5-এর ম্যাজিক বর্গ যেহেতু, তার মানে 5 ক্রস ব্র্যাকেট n², 5² + 1 / 2। এখন কত আসে, 5 × 5 = 25, 25 আর 1 26, তাহলে 5 × 26/2, 2 দিয়ে 26কে কাটলে কত হয় 13, তাহলে 5 13 কত হয় 65, তার মানে ম্যাজিক সংখ্যা 65। তার মানে এই ম্যাজিক বর্গে আমরা এই বরাবর যোগ করি, এই বরাবর যোগ করি, কর্ণ বরাবর যোগ করি, সব বরাবর কি হবে 65 আসবে। এরপর এখানে আমরা নিয়মটা কি করছিলাম, নিয়মটা করছিলাম যে হচ্ছে মাঝখানে সর্বপ্রথম সংখ্যা বসাইছিলাম, মাঝখানের ঘরের মাঝখানে, তার মানে এখানে কত, এখানে মাঝখানটা কোনটা হবে, এখানে মাঝখানটা হবে হচ্ছে এই পাশে 2টা, এই পাশে 2টা, তার মানে এটা মাঝখানে
1। এরপর কি করব, নাঙ্গল টানবো, দিলাম নাঙ্গল, এই 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 ঘরে আসতেছে, একদম নিচে চলে যাবো, নিচে চলে আসছি 2। এখন কি করব, সামনের ঘরে যাব 3, সামনে আর কিছু নাই, নাঙ্গল টানবো এবার, এদিক এইদিক 3, এই ঘর, তার মানে একদম নিচে চলে আসবো, শেষে চলে আসবো 4 5, সামনে ঘর ব্লক, নিচের ঘরে চলে আসবো 6, আবার সামনে টানা শুরু করবো 7, আবার সামনে যাব 8, এরপর নাঙ্গল এই বরাবর এই বরাবর। আচ্ছা, এখন এই যে এই বরাবর একদম নিচে, 8-এর পরে কত, 9 9, আবার কি করবো, এখানে নাঙ্গল টানবো, নাঙ্গল দিলাম, এই ঘর, এই ঘরের শেষ মাথায় আসতেছে 9-এর পরে কত, 10, সামনের ঘর কি ব্লক, তার মানে সামনে যাওয়া যাচ্ছে না, নিচে যাব 11, আবার 12, সামনে যাইতে থাকবো 13 14 15, এই যে এখন কি শেষ, তার মানে লাঙ্গল টানবো। এখন কি হচ্ছে, কোনো পাশেই, এই পাশেও কোনো ঘর নাই, এই পাশেও কোনো ঘর নাই, নিচের ঘরে চলে আসবো, কত হয় 16, আবার কি করব, নাঙ্গল টানবো, এই যে আমাদের কাজ কি এখানে, আমাদের কাজ খালি নাঙ্গল টানা, আর কোনো কাজ নেই। 16, এদিকে কোনো ঘর নাই, এদিকে ঘর আছে 17 এইদিকে এই 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 ঘরের একদম নিচে, এদিক বরাবর যেহেতু কোনো ঘর নাই, এদিক বরাবর 18, ওকে, এদিক বরাবর ফাঁকা আছে, চলে যাব 19, কত 20, সামনে কি ব্লক, তার মানে নিচে যাব 21 22, সামনে এই যে নাঙ্গল টেনে দিলাম, এদিক বরাবর কোনো ঘর নাই, এই দিক বরাবর একটা ঘর ফাঁকা আছে, তার মানে 22 23, আবার সামনে যাব, কত হয় 24, গেলাম, নাঙ্গল টেনে দিলাম, ওকে, 24 উপরে এই একটা ঘরই ফাঁকা আছে 25, শেষ, 5-এর ঘর বাইরে হয়ে গেছে। এখন আমাদের ম্যাজিক সংখ্যা কত ছিল, 65 ছিল, তার মানে আমরা যেই পাশ থেকে যোগ করব 65 আসবে, কর্ণ বরাবর করি আর এই পাশাপাশি করি, এই বরাবর করি, সববারই কত আসবে 65 আসবে। কিভাবে, তাহলে একবার যোগ করে দেখি, 11 আর 9 কত আসতেছে 20, 20 আর 2 20, আচ্ছা 20, 18 আর 2 কত আসতেছে 20, 20 20 40, 40 আর 25 কত আসতেছে 40, 50 60 65, তার মানে এই বরাবর যোগ করে আমরা 65 পাইছি। ওকে, এখন এই বরাবর যদি আবার যোগ করি, এই বরাবর যদি যোগ করি, 15 16 22 3 9, আচ্ছা 15 আর 16 তে কত আসতেছে 31, 31 আর 3 কত আসে 34, 34 এই 3, আচ্ছা 34 34 আর 9 কত আসতেছে 43, 43 আর 22 কত আসতেছে 65, তার মানে এই বরাবর যোগ করো আমরা কত পাইছি 65, তার মানে যেই বরাবর যোগ করি 65 আসবে। ঠিক আছে, তোমরা বাসায় এটা ট্রাই করবা, এইটা ভিডিও পজ করে করে ট্রাই করবা, পারবা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা লাঙ্গল পদ্ধতি শিখে গেলাম, এখন হচ্ছে দলগতভাবে কাজ নাম্বার 2। এখন যদি আমরা দেখি দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার চেষ্টা করো। আমরা কিন্তু 5 ক্রমের ম্যাজিক বর্গ অলরেডি তোমাদেরকে গঠন করে দেখিয়েছি। এখন কাজ নাম্বার 1 বলছে হচ্ছে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। আমরা কিন্তু একটা কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করছি, যেটা বইয়েই ছিল, যে এইটা। এখন বলছে যে হচ্ছে ভিন্ন কৌশলে, ওই কৌশলে না, আরেকটা কৌশলে। এখন এই একটা কৌশল আছে, তো এই কৌশলটা একটু হালকা একটু কঠিন, তবে তোমরা যদি ভালো করে চর্চা করো পেরে যাবা। কৌশলটা কি, সর্বপ্রথমে কি আমরা ঘরগুলো এঁকে নেব, এঁকে নেওয়ার পরে প্রথম ঘরে 1, দ্বিতীয় ঘরে 4, আবার এইভাবে 4 ভাগ করে নেব। এই যে ভাগ করে নেওয়া আছে দেখছো, এইভাবে 4 ভাগ করে নেব, এইভাবে 4 ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে প্রথম ঘরে 1, পরের ঘরে 4, আবার এই চতুর্ভাগে এসে নিচে প্রথমে 2, তারপরে 3, আবার এই চতুর্ভাগে এসে প্রথমে 8, তারপরে 5, এই চতুর্ভাগে এসে নিচে 7, তারপরে 6। এখন কথা হচ্ছে এটা মনে রাখা অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমরা কিভাবে মনে রাখবো, দেখো এই যে এটা কি একটা এরকম একটা প্যাটার্ন ফলো করতেছে না, এভাবে যে তারপরে এইভাবে যাচ্ছে, এই যে এইভাবে যে তারপরে এইভাবে যাচ্ছে, এরকম একটা প্যাটার্ন ফলো করতেছে। তাহলে আমরা এটা মনে রাখতে পারি এইভাবে, যে হচ্ছে 14, এভাবে ছিল 14, তারপরে হচ্ছে 23, 14
23, 14 23, তারপরে আবার কিভাবে মনে রাখবো 85 76, 85 85 76, 85 76, এভাবে মুখস্থ করে ফেলবো। প্রথমটা হচ্ছে 14 23, পরেরটা কত 85 76, 85 76। আচ্ছা, এরপরে ধাপ, প্রথম ধাপ তাহলে গেল, এভাবে ঘর টেনে নেব, তারপরে 4 ভাগ করে নেব, করে নেওয়ার পরে প্রথম ভাগে উপরে লিখবো 14, দ্বিতীয় ভাগের নিচে লিখবো 23, তৃতীয় ভাগের প্রথমে লিখবো আবার 85, চতুর্থ ভাগে আবার নিচে লিখবো 76। আচ্ছা, এরপরে কি করব, এরপরে হচ্ছে এই এক আর এই ঘর এরকম কোনাকুনি, এই ঘর আর এই ঘর, আচ্ছা একটু, আচ্ছা এই ঘর, এই ঘরে যে সংখ্যা থাকবে আর এই ঘরে যে সংখ্যা থাকবে, এই দুই সংখ্যা মিলে আমরা এই দুই সংখ্যা যোগ করে যাতে 17 হয়, আমরা এমন সংখ্যা এই ঘরে বসাবো। এই ঘরে আমরা এমন একটা সংখ্যা বসাবো যাতে এই ঘর আর এই ঘর, এই দুই ঘর যোগ করে 17 হয়। আবার এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো, এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো যাতে এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘর মিলে কত হয় 17 হয়। ঠিক আছে, সেম ভাবে এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো যাতে করে এই সংখ্যা, এই ঘর আর এই সংখ্যা, এই ঘর আর এই সংখ্যা, এই দুইটা মিলে কত হয় 17 হয়। সেম ভাবে এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো, এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো যাতে এই ঘর আর এই দুই মিলে কত হয় 17 হয়। সেম ভাবে এইগুলাও, যাতে এইটা আর এইটা কোনাকুনি ভাবে, ঠিক আছে, এইটা আর এইটা, এই দুইটা মিলে যাতে 17 হয়। আবার এইটা আর এইটা, এই দুইটা মিলে যাতে 17 হয়। সেম ভাবে এইটা আর এই 6, এই ঘর আর এই 6, যাতে এমন ভাবে এই ঘরে একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা আর এই 6 এর যোগফল কত হয় 17 হয়। কত হওয়া লাগবে 17। সেম ভাবে এই 7 আর এই ঘরে এমন একটা সংখ্যা বসানো লাগবে যাতে 17 হয়। ঠিক আছে, তোমাদের একটু কঠিন লাগতে পারে, তাই তোমরা ভিডিওটা আবার দ্বিতীয়বার দেখবা, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা মুছে নি। ওকে ওকে, আচ্ছা এরপরে দেখো আমি এখানে বসায় দিছি, তাহলে এখানে আগে থেকে এক ছিলই, এই যে এক ছিল, তার মানে এই ঘরে কত বসালে 17 হয়, এই ঘরে 16 বসালে, এই যে দেখো 16 আর একে 17, 16 আর একে 17, 17। সেম ভাবে দেখো এখানে 4, এখানে কত 4, তাহলে কত যোগ করলে কত, এই ঘরে কত বসালে 17 হবে, 13 বসালে, তাহলে 13 আর 4 কত হচ্ছে 17 হচ্ছে। সেম ভাবে দেখো এখানে 14 বসাইছি, এখানে 15 বসাইছি, 14 আর 3 17, 15 আর 2 17। সেম ভাবে 8 আর 9 17, 5 আর 12 17, 11 আর 6 17, সেম ভাবে 10 আর 7 17। ঠিক আছে, এখন সরি ওকে, এখন আমরা যদি দেখো এই বরাবর যদি যোগ করি বা এই কর্ণ বরাবর যদি যোগ করি, হ্যাঁ যেইভাবে যোগ করি দেখবা যে উত্তর আসতেছে কত 34। তার মানে কি এইটা কিন্তু আরেকটা ভিন্ন উপায়ে ম্যাজিক বর্গ গঠন করা হয়ে গেল। তো এই ছিল, তবে তোমরা এটা একটু কঠিন লাগতে পারে, তোমরা আবার ভালো করে দেখবা, 2-3 বার দেখবা, ঠিক আছে, তাহলে আর ইনশাল্লাহ আশা করি ইজি হয়ে যাবে। আর প্রথম সবকিছুই কঠিন লাগে, আস্তে আস্তে ইজি হয়। এবার সংখ্যা নিয়ে খেলা, এটা এত ইজি আর এত মজাদার, অস্থির লাগে এটা করার সময়। 1.5 সংখ্যা নিয়ে খেলা। আচ্ছা প্রথমে দেখি, 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো, যোগফলকে 11 দ্বারা ভাগ করো, দেখবা ভাগফল 0 হবে। আচ্ছা 2 অঙ্কের যে কোনো সংখ্যা, 2 অঙ্কের যে কোনো সংখ্যা বলতে কি হয়, 11 12 10, হ্যাঁ 99 পর্যন্ত, এগুলো সব কি 2 অঙ্কের সংখ্যা। 11 থেকে 99 পর্যন্ত এগুলো সব 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমি যে কোনো একটা নিতে, যে কোনো একটা সংখ্যা নিতে বলছি, আমি যে কোনো একটা সংখ্যা নিচ্ছি 15, আজ যে নিচ্ছি আমি 15, ওয়েট আচ্ছা হ্যাঁ যে কোনো সংখ্যা নিতে বলছে, তো আমি নিচ্ছি 15। আচ্ছা এরপরে বলছি কি, সংখ্যা দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করা। আচ্ছা এখানে কি বলছে, সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করতে বলছে, সংখ্যার অঙ্ক দুইটি। আচ্ছা এই যে আমরা এই সংখ্যাটা নিছিলাম, এই সংখ্যার অঙ্ক, এই 1 একটা অঙ্ক, এই 15 একটা, 5 একটা অঙ্ক, এই অঙ্ক দুইটার কি বলছে, স্থান বদল করতে বলছে। তো আমরা স্থান বদল করছি, 5কে সামনে দিছি, 1কে পরে দিছি, স্থান বদল বলতে এইটাই বলছে। ঠিক আছে, এরপরে কি বলছে যে প্রাপ্ত নতুন সংখ্যা, নতুন সংখ্যাটা কত আসছে 51। এখন বলছে এই প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ কর। এই নতুন সংখ্যা 51 সাথে আগের সংখ্যা কত ছিল 15, 15 সাথে 51 যোগ করতে বলছে। আচ্ছা 15 সাথে 51 আমরা যোগ করছি, আসছে কত 66। এখন বলছে কি যোগফলকে 11 দ্বারা ভাগ করো,
ছেষট্টিকে যদি 11 দ্বারা ভাগ করি তাহলে কি আসে 6 11 ছেষট্টি, কোনো ভাগশেষ আসতেছে না, ভাগশেষ আসতেছে 0, ভাগশেষ হবে 0। এইটাই হচ্ছে সংখ্যা নিয়ে খেলার প্রথম খেলাটা। এরপরে যদি দ্বিতীয় খেলাটা দেখি, আবার বলছে কি 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটি স্থান পরিবর্তন করো। 2 অঙ্কের যে কোনো সংখ্যা, 2 অঙ্কের যে কোনো সংখ্যা আমরা আবারও নিলাম কি 15ই নিলাম। তোমরা ইচ্ছে করলে 15, 16, 17, 18, 99 পর্যন্ত যে কোনো একটা নিতে পারো, ঠিক আছে। তাহলে আমি 15 নিয়েছি, এখানে আমি 20ও নিতে পারতাম, চাইলে 21ও নিতে পারতাম। আচ্ছা 15 নিয়েছি। এরপরে বলছে কি সংখ্যা দুটির স্থান পরিবর্তন করো। আমি স্থান পরিবর্তন করে দিছি, 5কে সামনে নিয়ে আসছি, 1কে পরে নিছি আগেরটার মতোই। এরপরে বলছি কি বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। বড় সংখ্যা কত? এই দুইটা যে সংখ্যা পাইলাম আমরা স্থান বদল করার পরে, একটা পাইছি 15 আর একটা পাইছি 51। বড় সংখ্যাটা কত? 51। 51 থেকে কি বলছে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে বলছে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে বড় সংখ্যা 51, 51 থেকে আমরা 15 যদি বাদ দিই, এই যে আমি এখানে বাদ দিয়েছি, থাকতেছে হচ্ছে 36। এরপরে বলছে কি যে বিয়োগ করে বিয়োগফলকে 9 দ্বারা ভাগ দাও। বিয়োগফল কত? 36, 36কে 9 দ্বারা যদি ভাগ দিই 4 নং 36, ভাগশেষ কত হবে? 0। এইটা ছিল সংখ্যা নিয়ে খেলার দ্বিতীয়টা। এরপরে হচ্ছে তৃতীয়টা। এইবার বলছে 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। এখন 3 অঙ্ক বলতে কি বোঝায়? 3 অঙ্ক বলতে 100 হইতে পারে, 101 হইতে পারে, 500 হইতে পারে, 100 থেকে শুরু করে 999 পর্যন্ত সবগুলো কি 3 অঙ্কের সংখ্যা। আচ্ছা 3 অঙ্কের যে কোনো সংখ্যা নেয়, এরপরে সংখ্যাগুলোর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লেখো। আচ্ছা আমি 3 অঙ্কের যে কোনো একটা সংখ্যা আমি ধরছি হচ্ছে এখানে 152, ঠিক আছে, 152। এখন বলছে সংখ্যাগুলোর অঙ্কগুলোকে 1, 5, 2 এগুলা কিন্তু এক একটা অঙ্ক, অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখতে বলছে। তাহলে বিপরীত ক্রমে যদি লিখি, বিপরীত ক্রমে বলতে এখন ক্রমটা আছে কি 1, 5, 2 আছে, বিপরীত ক্রমে মানে উল্টাটা হবে, শেষেরটা আগে আসবে। শেষেরটা যদি শেষ থেকে যদি লেখা শুরু করি তাহলে 2, 5, 1, এটা কত? এটা হচ্ছে বিপরীত ক্রম। এরপরে বলছে কি, এবার বলছে এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। বড় সংখ্যা, এখন এই যে বিপরীত ক্রমে লেখার পরে কোনটা বড় আসছে? 251 বড় আসছে, 251, 251, 251 থেকে 152 বাদ দিতে বলছে বড় থেকে ছোট। এখন কথা হয়েছে হচ্ছে আমি অঙ্কগুলোর ক্রম চেঞ্জ করার পরে আমার নিচেরটা বড় আসছে। এমন অনেক হইতে পারে যে হচ্ছে ক্রম চেঞ্জ করার পরে নিচের সংখ্যাটা ছোট হয়ে যাইতে পারে, হ্যাঁ। তখন কি হবে? তখনও কিন্তু এই কথাটাই হবে যে হচ্ছে বড় থেকে ছোট বিয়োগ করা লাগবে। তখন যেটা বড় থাকবে সে বড় থেকে ছোটটা বিয়োগ করা লাগবে। তাহলে এখন 251 থেকে 152 যদি আমি বিয়োগ করি তাহলে আসতেছে কত? 251 থেকে 152 বিয়োগ করলে আসতেছে হচ্ছে 99। এখন কি বলছে? বিয়োগ করো। বিয়োগ করার পরে কি বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করো। বিয়োগফলকে 99 আসছেই আমার বিয়োগফল, এই বিয়োগফলকে আবার 99 দ্বারা ভাগ করতে বলছে। ভাগ করলে কি হবে? ভাগশেষ 0 হবে। 99 দ্বারা ভাগ করলে কি হয়? 99 একে 99, ভাগশেষ আসতেছে কত? ভাগশেষ আসতেছে 0। এখন এখানে তো আমি 152 নিয়ে করে দেখাইছি, 15 নিয়ে করে দেখাইছি। তুমি ইচ্ছা করলে অন্য যে কোনো সংখ্যা নিতে পারো, কিন্তু শর্ত একটা, এখানে বলছে 2 অঙ্কর, তাই তোমাকে 2 অঙ্ক নিতে হবে। এইটা এই প্রথম খেলাটা খেলতে হলে, তারপরে দ্বিতীয় খেলাটা খেলতে হলেও সেই 2 অঙ্কেরই নেওয়া লাগবে, কিন্তু তৃতীয় খেলা খেলতে হলে 3 অঙ্কের নেওয়া লাগবে। তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। ওকে, আমাদের 1.5 শেষ হলো, আমরা 1.6 যাই। 1.6 বলছে চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশের দ্বারা তৈরি করা হয়। সমান দৈর্ঘ্যের রেখাংশ, চিত্রের বর্ণগুলো সমান দৈর্ঘ্য, এই যে এগুলো যে আঁকাইছে এগুলো এক একটা, এই যে এগুলোর কথা বলছে, এগুলো হচ্ছে সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি, এরকম কয়েকটি চিত্র অঙ্কন করি। আচ্ছা এখন দেখো এখানে এই যে নিচে লিখে দিছে 4, কোন কারণে 4টা লিখছে? 1 সেকেন্ড। ওকে, আচ্ছা 4টা কোন কারণে লিখছে? এইখানে এই যে 1, এই যে 2, 3, 4, এই 4টা যে রেখাংশ দিয়ে এটা তৈরি করা হয়েছে, এই কারণে নিচে লিখছে 4। এরপরে এইটা কয়টা রেখাংশ দিয়ে তৈরি হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা রেখাংশ দিয়ে তৈরি হয়েছে। এটা কত দিয়ে? 10টা রেখাংশ দিয়ে তৈরি হয়েছে। তার মানে কয়টা করে রেখাংশ বৃদ্ধি পাচ্ছে? 4 থেকে 7 হয়েছে, তার মানে ব্যবধান কত? 3। 7 থেকে 10 হয়েছে, ব্যবধান কত? 3। এখন তোমাকে যদি বলা হয় যে এটা কি প্রথম চিত্র ছিল, এটা দ্বিতীয় চিত্র ছিল, এটা তৃতীয় জ্যামিতিক চিত্র ছিল, এখন আমি তোমাকে যদি বলি যে হচ্ছে পঞ্চম চিত্রে কতগুলো রেখাংশ থাকবে, তুমি তখন কি করতা? যে 10
তার মানে পরেরটা হবে কত, চতুর্থতম চিত্র হতে হবে কত 13, তার মানে পঞ্চম চিত্রে তিনটা করে বাড়তেছে, তার মানে পঞ্চম চিত্রে হবে হচ্ছে 16টা রেখাংশ হবে। কিন্তু এখন তোমাকে তো আমি 5 নাম্বারটা দিছি, যার কারণে তুমি যোগ করে 5 নাম্বার চিত্রের কথা বলছি, যার কারণে তুমি যোগ করে বাহির করে ফেলতে পারছো। কিন্তু আমি তোমাকে যদি দিতাম 20 নাম্বার আর চিত্রটাতে কতগুলো রেখাংশ থাকবে, তখন তুমি কিভাবে বাহির করবা? আবার যদি বলতাম 50 নাম্বার রেখাংশতে কতগুলো 50 নাম্বার চিত্রতে কতগুলো রেখাংশ থাকবে, তখন তুমি কেমনে বাহির করতে? তখন এভাবে 3 করে বাড়ায় করতে অনেক কষ্ট হইতো। তার কারণে আমরা কি করব, আমরা এই প্যাটার্নগুলো থেকে একটা এই প্যাটার্নগুলো থেকে একটা বীজগণিতিক রাশি তৈরি করব, যেটার মাধ্যমে আমাদেরকে যততম চিত্রই বা যততম পদই বাহির করতে বলুক আমরা বাহির করতে পারবো। এই বীজগাণিতিক রাশিটি আমরা যদি খাতাতে তৈরি করা শিখি তাহলে আমাদের জন্য বুঝতে আরো সহজ হবে। তাই চলো যে খাতাতে শিখি। ওকে, আচ্ছা, এটা একটা প্যাটার্ন। এখন এখানে ব্যবধানগুলো যদি আমি দেখি, 3 আর 5-এর ভিতরে ব্যবধান কত আমরা যদি দেখি 2, আবার 5 আর 7-এর মধ্যে ব্যবধান কত 2, 7 আর 9-এর মধ্যে ব্যবধান কত 2। আচ্ছা, এখানে পার্থক্য। এখন এখানে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এখন তোমাকে আমি যদি বলি যে হচ্ছে 6তম পদ কত, তার মানে এটা 1 2 3 4, চতুর্থ পদ 9, তার মানে পঞ্চম পদ হবে হচ্ছে 10 11 11, ষষ্ঠ পদ হবে কত 12 13। এখন এইভাবে এটা তো আমি সহজে বের করে ফেললাম, কিন্তু আমি তোমাকে এখন যদি বলি 50তম পদ তুমি কেমনে বাহির করবা, তখন কিন্তু, কিংবা 100তম পদ তুমি বাহির করবা, তখন এইভাবে 2 যোগ করে করে অনেক টাইম লাগবে, আমরা পরীক্ষা হলে এত টাইম পাবো না। তাহলে আমরা কি করব, একটা বীজগণিতীয় সূত্র তৈরি করি বা বীজগণিতীয় রাশি তৈরি করি, যার মাধ্যমে আমরা সহজেই 1 সেকেন্ডের ভিতরে আমরা করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা কি করব, একটা বীজগাণিতিক রাশি তৈরি করতে পারি। বীজগাণিতিক রাশিটা আমরা কেমনে তৈরি করব, দেখো প্রথমে আমাদের প্রথমে এটা হচ্ছে আমরা ব্যবধানটাকে লিখব, ব্যবধান লিখলাম, এরপরে কি আমরা প্রথম পদটাকে মিলাবো। আগে প্রথম পদ যদি মিলাতে চাই, প্রথম পদ গুণ করব কি, যততম পদ তততম পদকে আমরা গুণ করে দেব। ঠিক আছে, এটা কত প্রথম পদ, তে আমরা 1 দ্বারা গুণ করে দিছি, যততম পদ তততম পদ দ্বারা গুণ করে দিব। ঠিক আছে, আচ্ছা 2 আর 1কে গুণ করলে 2 1কে 2 আসতেছে, কিন্তু আমাদের প্রথম পদ 3, তার মানে কি 1 যোগ করা লাগবে, 1 যোগ করে দিলাম। ঠিক আছে, এটা ছিল প্রথম পদ। এখন যদি আমরা দ্বিতীয় পদ বাহির করতে চাই, দ্বিতীয় পদ বাহির করতে চাইলে কি করা লাগবে, আমরা প্রথমে কি করব, ব্যবধানটা লিখব, গুণন, ব্যবধানটা লিখবো গুণন, কততম পদ দ্বিতীয় পদ, তার মানে 2 দ্বারা গুণ করব। এটা কি হবে, এটা হবে হচ্ছে যততম পদ, এটা কি, এটা হচ্ছে যততম পদ তত দ্বারা গুণ করবে এখানে। আচ্ছা, 2 এর সাথে 2 গুণ করলে কত আসে, 2 দুগুণে 4 আসে। আচ্ছা, তার মানে আমাদের এখানে দ্বিতীয় পদ হচ্ছে 5, আমাদের কি করা লাগবে, 1 মিলানো লাগবে। তাহলে যোগ 1, 4 আর 1 কত 5, দ্বিতীয় পদ হয়ে গেছে। তার মানে তৃতীয় পদ, আমি যদি পঞ্চম পদের কথা বলি, 3 লিখে ফেলছি। আচ্ছা, এই পাশে লিখি 2 গুণন পঞ্চম পদ বাহির করতেছি, পঞ্চম পদ কত 1 2 3 4 5 11, তার মানে আমরা 5 দ্বারা গুণ করব, যোগ 1, 11 মিলানোর জন্য যোগ 1, তার মানে কি কত আসছে, 5 দুগুণে 10 আর 1 11, পঞ্চম পদ চলে আসছে। এখন তার মানে এখন আমি যদি বলি যে হচ্ছে ধরো যে 7 নম্বর পদ, এখানে 7 নম্বর পদ দেওয়া নেই, 7 নম্বর পদ আমার কত হবে, এই নিয়মে যদি আমি দেখি সবগুলো ক্ষেত্রে 1 যোগ হচ্ছে এখানে, তার মানে আমি এখন যদি 7 নম্বর পদ বাহির করতে চাই, তার মানে কি করা লাগবে, প্রথমে ব্যবধান লিখবো 2 গুণন 7 নম্বর পদ, তার মানে 7 দুগুণে 14 যোগ 1 করে দিব, তার মানে 1 যোগ করে দিব। কেন 1 যোগ করব, কারণ আমি দেখতেছি আগে সবগুলোতে এই একই প্যাটার্ন ফলো করতেছে, যে হচ্ছে 1 যোগ হচ্ছে। এটা দ্বিতীয়টা বাইর করছিলাম, এটা প্রথমটা বাইর করছিলাম, এটা দ্বিতীয়টা বাইর করছিলাম, এটা পঞ্চমটা বাইর করছিলাম, সবগুলোতে কি হচ্ছে 1 যোগ হওয়ার প্যাটার্ন ফলো করতেছে। তার মানে এই পুরো প্যাটার্নে যততম সংখ্যায় বাইর করি শেষে যায় খালি 1 যোগ হবে। তার মানে 7 দুগুণে 14 আর 1 15। দেখো এখানে আমরা কত করছি, সপ্তম পদ বাহির করছি, 1 2 3 4 5 6, তার মানে পরেরটা 7তম পদ হবে। 7তম পদ এখানে কত 13 আর 2 15, তার মানে মিলে গেছে। তার মানে আমাদের এখানের বীজগণিতিক সূত্রটাকে আমরা কি বলতে পারি, 2 ইন্টু ক প্লাস 1। কটা কি, ক হচ্ছে জাস্ট যততম পদ আমার বাহির করা লাগবে, আমি তততমকে এখানে বসাই দিব কয়ের জায়গায়। ঠিক আছে, এখন আমি তোমাকে যদি বলি এটার ক্ষেত্রে 50তম পদ কত হবে, তখন নর্মালি এই সূত্র দিয়ে করে ফেলবা, এই সূত্র দিয়ে করে ফেলবা। কিভাবে, 2 ইন্টু ক কত 50তম পদ বলছি, তার মানে কয়ের জায়গায় কত হবে 50 যোগ 1, হ্যাঁ
তার মানে 50 দুগুণে 100, 100 যোগ 1 101, ঠিক আছে। এটা 50তম পদ হবে 101। তার মানে আমরা এই প্যাটার্নের ক্ষেত্রে সূত্র দাঁড় করে ফেলছি, বীজগাণিতিক রাশি দাঁড় করে ফেলছি 2ক + 1। আচ্ছা, এখন যদি এইটার জন্য দাঁড় করাতে চাই আমরা আবার করি, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এখন এটার জন্য যদি দাঁড় করাতে চাই তাহলে কি হবে, 5 আর 9 এর মধ্যে ব্যবধান কত? 5 আর 9 এর মধ্যে ব্যবধান কত? ব্যবধান কত? 4। এরপরে 9 আর 13 এর মধ্যে ব্যবধান কত? 4। 13 আর 17 এর মধ্যে ব্যবধান কত? 4। তার মানে আমরা এটার জন্য কি করতে চাই, সূত্র দাঁড় করতে চাই। তাহলে আমরা কি করব, প্রথমে সূত্রটা লিখব। সূত্রের জন্য কি করব, আগে প্রথম পদের জন্য আমরা আগে মিলাবো, তাহলে আমাদের সূত্র আমরা বাইর করতে পারবো। আমরা কি করব, প্রথম পদের জন্য মিলাবো। তাহলে কি আমাদের কথা ছিল কি, আগে ব্যবধান লিখবো, গুণন প্রথম পদের জন্য যেহেতু বাইর করতেছি, তার মানে 1 দ্বারা গুণ হবে, যততম পদ তত দ্বারা গুণ, তার মানে প্রথম পদ 1 দ্বারা গুণ। এরপরে কত, 4 একে 4, আমার আসছে কত, আমার আছে 5, আমার মিলছে 4, তার মানে কি করা লাগবে, 1 যোগ করা লাগবে। 4 একে 4। আমরা যদি চতুর্থ পদ যদি বাইর করতে চাই, তার মানে কি করা লাগবে, প্রথমে ব্যবধান গুণন 4তম পদ যেহেতু, তার মানে 4 দ্বারা গুণ হবে, 4 4 16, আছে 17, তার মানে 1 গুণ হবে। তার মানে এটা ক্ষেত্রে সূত্রটা দাঁড়াচ্ছে কি, 4ক + 1। তার মানে এটা যদি আমি 50তম এখন বাইর করতে চাই, তার মানে 4 গুণন 50 যোগ 1, 4 50 কত, 200, 200 যোগ 1, 201। তার মানে এটার 50তম পদ কত, 201, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমরা যদি এই প্যাটার্নের জন্য যদি বাহির করতে চাই, তাহলে কি দেখো, এখানে আমরা প্রথমে কি করব, ব্যবধান দেখব। 5 আর 2 এর মধ্যে ব্যবধান কত, 3। 8 5 এর মধ্যে 3, 11 8 এর মধ্যে 3। তার মানে এখানে আমাদের যদি প্রথম পদ আমরা কি বলছি, সূত্র দাঁড় করানোর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি করব, প্রথম পদ মিলাবো। কি করব, প্রথম পদ মিলাবো। কি করব, প্রথম পদ মিলাবো। তাহলে 3 ইন্টু প্রথম পদ কত, 1। এখন দেখো 3 1 কে 3 হয়ে গেছে, এখানে আসছিল 2, আমাদের কি করা লাগবে, প্রথম পদ মিলানো লাগবে। তাহলে 3 1 কে 3, এখানে আছে 2, কি করব, -1 করে দিব। তাহলে কত আসছে, 3 1 কে 3 -1, কত আসতেছে 2, যেটা প্রথম পদ। আবার যদি দ্বিতীয় পদ যদি বাহির করি, তাহলে দেখো কি করব, 3 গুণন ব্যবধান গুণন দ্বিতীয় পদ 2, তার মানে যততম পদ তত দ্বারা গুণ, যততম পদ তত দ্বারা গুণ। 3 দুগুণে 6, আমার আছে কত, 5, দ্বিতীয় পদে আমার আছে কত, 5, তার মানে কি করব, -1 করে দেবো। তাহলে 3 দুগুণে 6 - 1 কত আসে, 5 আসে, মিলে গেছে। তার মানে এইটার ক্ষেত্রে বীজগণিতীয় রাশিটি কি হবে, 3ক - 1। এখানে বীজগণিতিক রাশিটি হবে 3ক - 1। আচ্ছা, এখন দেখো এটার ক্ষেত্রে যদি আমি কি করব, বীজগণিতিক রাশি দাঁড় করাতে চাই, কি করব, প্রথমে ব্যবধান বাইর করব। ব্যবধান কত, এখানে 12 5 এর মধ্যে 7, এখানে ব্যবধান কত, 12 আর 19 এর মধ্যে 7। তার মানে কি করব, যে 7 গুণন প্রথম পদ মিলাবো 1। এখন দেখো 7 একে 7, এখানে আছে 5, তার মানে কি হয়েছে, 2 বেশি আছে, তার মানে কি করব, 2 মাইনাস করে দেব। ধরো তৃতীয় পদ বাহির করতে চাই, কি করব, 7 গুণন তৃতীয় পদ 3 7 21, আমার আছে 19, কি করা লাগবে, 2 মাইনাস করব। তার মানে এটা ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে কি, 7ক - 2, বোঝা গেছে। আর লেখাটা খারাপ হয়ে গেল, যাই হোক, -2। ওকে, তো আমরা বীজগাণিতিক রাশি দাঁড় করানো শিখলাম। এখন এই দেখো এই প্যাটার্নটির ক্ষেত্রে 4 7 10 13, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, বীজগাণিতিক রাশিটা যে হচ্ছে ব্যবধান কত, এখানে 3, তার মানে 3ক + 1। 1 কেন হয়েছে বুঝছো তো, 3 এর সাথে যদি আমরা প্রথম পদ যদি হিসাব করি, প্রথম পদ যদি হিসাব করি, ক এর জায়গায় তাহলে কি করবে, 1 বসাবো, তাহলে 3 কে 3 আর কে 4, প্রথম পদ মিলে গেছে, তার মানে এটা হবে। আচ্ছা, এটা হবে, তার মানে হচ্ছে 5ক + 1, এটা হবে 5ক + 2। আচ্ছা, এখন 8 নম্বর পৃষ্ঠায় এখানে একটা ছক দেওয়া আছে, দেখো এই যে এখানে রাশিগুলো দেওয়া আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। আচ্ছা, তোমরা এখানে কি করবা, তোমরা এখানে ধরো এখানে 8তম পদটা লিখবা, লিখে এই সবগুলো বীজগাণিতিক রাশির মাধ্যমে 8তম পদটা বাহির করবা। এখানে কত, এখানে নিবা ধরো যে 50তম পদ নিয়ে এই সবগুলোর ভিতরে 50তম পদগুলো এই সকল সূত্রের মধ্যে বাহির করবে। এখন তোমরা এই সূত্রটাতে তোমরা একটু বেঁধে যাইতে পারো, যার কারণে আমি এই সূত্রটা দেখাই, মানে এই বীজগাণিতিক রাশিটাতে তা আমি দেখাই দিচ্ছি। দেখো এইটা কি বলছে, সর্বপ্রথম প্রথম পদ, তার মানে কয়ের মান হবে কত, 1, তাহলে 1 কে স্কয়ার করলে 1, 1 - 1 করলে কত আসে, 0, যার কারণে প্রথম পদ কত হয়েছে, 0। আচ্ছা, এবার হচ্ছে 2, তার মানে দ্বিতীয় পদের ক্ষেত্রে কয়ের মান হবে কত, 2, তার মানে 2 কে স্কয়ার করলে 2 দুগুণে 4, 4 - 1 কত হয়, 3, এই হচ্ছে 3। এরপরে তৃতীয়র ক্ষেত্রে তার মানে কি, তৃতীয় পদ, তাহলে কয়ের জায়গা হবে কত, 3, তাহলে 3 3 9, 9 - 1 8, এই
ঠিক আছে। আচ্ছা, এই সূত্র এগুলো তোমরা সবাই বাসায় করে ফেলবা। আচ্ছা, এখন উদাহরণ 4-এ যদি আসি, উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি আছে। এখানে কয়টা কাঠি আছে? 1 2 3 4 5 6, 6টা কাঠি আছে। এখানে আছে 11টা কাঠি, আমি লিখে দিছি। এখানে আছে 16টা কাঠি। তাহলে ব্যবধান কত করে হচ্ছে? 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এখানে ব্যবধান কত? 5। প্রথম প্রশ্ন বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করতে কাঠির সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমটাতে তৈরি করতে, প্রথম চিত্র তৈরি করতে কাঠির সংখ্যা প্রয়োজন হয়েছে হচ্ছে 6, পরেরটাতে প্রয়োজন হয়েছে 11, পরেরটাতে প্রয়োজন হয়েছে 16, 5 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে চতুর্থটা যদি বাহির করতে চাই তাহলে 5 যোগ হবে 16 যোগ 5, তাহলে কত আসতেছে? 21। তার মানে পরের চিত্রটাতে কাঠির সংখ্যা হবে 21, যেটা এখানে সলভ করে দিয়েছে। আচ্ছা, খ নম্বর বলছে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। তাহলে আমরা এখানে কি বলছিলাম? তার মানে ওই বীজগাণিতিক রাশিটাকে বাহির করতে বলছে। আমরা আগে কি করব? আমরা আগে বীজগাণিতিক রাশিটা নর্মালি রাফ করে আলাদা করে বাহির করে রাখবো। তাহলে এখানে ব্যবধান কত আসতেছে? ব্যবধান আমরা দেখতেছি 5, তারপরে 5, এই যে আমি এখানে লিখে দিচ্ছি 5 গুণন, আমরা প্রথম পদ মিলাইতে চাবো। প্রথম পদ কত আছে? এখানে 6, তাহলে 5 গুণন 1, 5 একে 5, আমার আছে 6, আমার আরো 1, তার মানে যোগ করা লাগবে। 1 যোগ করে দিছি, তার মানে আমার বীজগাণিতিক রাশিটা হবে কি? 5ক যোগ 1। এখন তুমি যদি সরাসরি ভাবে লিখে দাও তাহলে টিচাররা কিন্তু খ নম্বরের একটা প্রশ্ন, সৃজনশীলে খ নম্বরের প্রশ্ন, 4 মার্কের একটা প্রশ্ন, কখনোই তোমাকে জাস্ট তুমি এতটুকু যদি লিখে দাও কখনোই তোমাকে মার্ক দেবে না। যার কারণে বইয়ে যেভাবে লেখা আছে তোমরা এইভাবে লিখবা, এই ফরম্যাটটা তোমরা মনে রাখবা, বইয়ের যে ফরম্যাটটা দেওয়া আছে। এখন এখানে এই অংশটুকু তোমরা বীজগাণিতিক রাশিটা তোমরা আলাদা করে আগে বাহির করে ফেলবা। এরপরে কি? প্রথম চিত্রের কাঠির সংখ্যা 6টি, হ্যাঁ। এরপরে 6কে কি করে লিখছে? 5 যোগ 1 করে লিখছে। তারপরে হচ্ছে 5 গুণন 1 যোগ 1। এই ফরম্যাটটা তোমরা মনে রাখবা, কিন্তু মেন সূত্রটা তোমাদের কিন্তু মনে আছে, ঠিক আছে? মেন সূত্রটা তোমাদের মনে আছে, এই ফরম্যাটটা মনে রাখবা যে প্রথম যেটা আছে ওইটাকে তোমার 5 যোগ 1 আকারে লিখছে। তারপরে প্রথম চিত্র যেহেতু, প্রথম পদ যেহেতু, যার কারণে 1 দ্বারা গুণ আকারে লিখছে। দ্বিতীয়টা ছিল 11, তার মানে 10 যোগ 1, 10 যোগ 1 আকারে লিখছে। তারপরে 5 দুগুণে 10 যোগ 1, এইভাবে লিখছে। তোমরা এই ফরম্যাটটা মনে রাখবা, ঠিক আছে? আর সূত্রটা শেষে যায় কি করবা? একইভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা, তোমার এখানে 4টাই বাহির করছে, তোমার এতগুলো বাহির করার দরকার নেই, তুমি 3টা বাহির করবা সর্বোচ্চ গেলে। 4টা দেওয়া থাকুক আর 5টা দেওয়া থাকুক আর 2টা দেওয়া থাকুক, তুমি কি করবা? 3টা বাহির করবা। একইভাবে কতম চিত্রে শেষে লিখে দিবা কতম চিত্রে কাঠির সংখ্যা 5ক যোগ 1। প্যাটার্নটি 5ক যোগ 1 বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। কিন্তু তার মানে সর্বশেষ কি? সর্বশেষ বিষয় হচ্ছে আমরা প্রথমে এইটাকে সূত্র বীজগণিতিক রাশিটাকে বাহির করে নেব, তারপরে এই ফরম্যাটটা মনে রাখবো, এই ফরম্যাট অনুযায়ী লিখে দেব, ঠিক আছে? তারপরে গ নম্বর বলছে প্যাটার্নটি প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে। প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে? এই মোট কতটি কাঠির দরকার হবে তার মানে সমষ্টির কথা বলছে। প্রথম 50টা, 50তমর কথা বলে না কিন্তু, প্রথম 50টা, 1 থেকে 50টা চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে। তার মানে আমরা এই যে সমষ্টির সূত্র শিখেছিলাম যে হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এখানে কি কি দেওয়া আছে? আমরা এই যে সূত্রটা শিখছিলাম যে হচ্ছে যোগফল প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বা প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এখানে প্রথম পদ দেখো দেওয়াই আছে, প্রথম পদ আমরা দেওয়াই আছে যে হচ্ছে 6, কিন্তু বলছে 50টি, তার মানে 50তম পদ বাহির করা লাগবে। 50তম পদ কিন্তু আমাদের দেওয়া নাই, যার কারণে আমরা এই সূত্র দিয়ে 5ক যোগ 1, এই সূত্রতে ক এর জায়গায় 50 বসায় আমরা হচ্ছে 50তম পদটা বাহির করে নেব। তারপরে গুণন পদ সংখ্যা কয়টি হবে? বলছে প্রথম 50টি, তার মানে পদ সংখ্যা হবে কত? 50টা, তার মানে এখানে পদ সংখ্যার জায়গায় বসবে 50 ডিভাইড বাই 2। আচ্ছা, এটা ওনারা কোর্সের নিচে দেখি, এই যে খ অংশ থেকে বীজগাণিতিক রাশিটি পাই 5ক যোগ 1, 5ক যোগ 1। এখন 50তম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা, 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 5 গুণন 50, কয়ের জায়গায় 50 দিয়ে এই 50তম প্যাটার্নে বা 50তম পদে কাঠির সংখ্যা আমরা বাহির করে ফেলছি 50তম। এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যার সমষ্টি বলছে যে হচ্ছে প্রথম 50টি চিত্রে কাঠির সংখ্যা কয়টি। তখন এই যে আমাদের প্যাটার্নটা সর্বশেষ এইভাবে দাঁড়াচ্ছে যে হচ্ছে 6, 11, 16, সর্বশেষ 50তম পদ হচ্ছে 251। তারপরে এখানে প্রথম পদ 6, শেষ পদ 251, পদ সংখ্যা 50টি, আমি সবই বুঝাই দিচ্ছি। সমষ্টির সূত্র এখানে বসায় দেব, সমষ্টির সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, এই তো বারবার এক কথা বলি। আচ্ছা, 50টি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা এতটি।
অ্যান্ড ফাইনালি আমরা চ্যাপ্টারটি থিওরি শেষ করলাম। এখন আমরা অনুশীলনী প্রশ্নগুলো শুরু করব। আচ্ছা চলো সলভ শিটে চলে যাই আমরা। তাহলে চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। আচ্ছা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হয় 15, এটা কিন্তু আমরা নর্মালি জানি। এছাড়াও সূত্র দ্বারা আমরা বাহির করতে পারি। সূত্রটা কি ছিল? সূত্রটা আমি আবার যদি রিক্যাপ করি, সূত্রটা ছিল হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ভাগ 2। n এর মান হবে কত? যেহেতু 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য ম্যাজিক সংখ্যা বাহির করব, তার মানে n এর মান হবে কত? 3। n এর মান হবে কত? 3। আচ্ছা এরপরে বলছিল হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে কেন্দ্রে ছোট বর্গ সংখ্যাটি হবে 5। কেন্দ্রের ছোট বর্গ সংখ্যাটি হবে 5, এটাও ঠিক আছে। এই যে হচ্ছে এইটা ছিল 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। এই যে কেন্দ্রে ছিল কত? 5। আমরা কেন্দ্রের 5 দিয়ে করেছিলাম। আমরা দুইটা নিয়ম শিখছিলাম। তো বইয়ের যে নিয়মটা, সেই বইয়ের নিয়ম অনুযায়ী কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি 5 হবে, এটাও তার মানে ঠিক আছে। এখন ক্ষুদ্র বর্গগুলোতে এই যে ক্ষুদ্র বর্গগুলো, এই একটা ক্ষুদ্র বর্গগুলোতে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাইছি, তাই না? কিন্তু এইখানে বলছে যে ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তাই কি ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 9 পর্যন্ত 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তার মানে 3 নম্বর পয়েন্টটা ঠিক নাই। তার মানে 1 আর 2 হবে উত্তর। এই হচ্ছে 1 আর 2, এই যে উত্তর দেওয়া আছে 1 আর 2। ওকে, এখানে লিখে দিয়েছে 3 ক্রমের ম্যাজিক বর্গের পাশাপাশি উপর নিচ কোণাগণে যোগ করলে প্রতিবার যোগফল হয় 15 এবং কেন্দ্রের বর্গের সংখ্যাটি হবে 5। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে? এখানে 4টা দেওয়া আছে, 52 যোগ 25, 527 যোগ 725, 412 যোগ 234, 75 মাইনাস 57। এখন এই যোগফল বা বিয়োগ করে যে যোগফল বা বিয়োগ ফলটা 9 দ্বারা বিভাজ্য হবে সেটাই হবে উত্তর। দেখো আমরা যদি, এটা তো নর্মাল তোমরা পারবাই, তারপর আমি যদি হালকা একটু দেখায় দিই, প্রথমটা দেখায় দিই, 52 যোগ 25 কত আসতেছে? 77 ভাগ 9 পয়েন্ট আসতেছে, দশমিক আসতেছে, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য না। আচ্ছা মেইন উত্তর হবে কোনটা? 75 মাইনাস 57 ভাগ 9। এই যে এটা কিন্তু হচ্ছে 9 দুগুণে 18, এই যে 2, 9 দুগুণে 18, তার মানে এই ঘ নাম্বারটা হবে হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। তার মানে উত্তর কত? ঘ নাম্বার। ওকে, এরপরে বলছে 3 নম্বর প্রশ্ন যে হচ্ছে কত আছে? 9999 কোন বীজগণিতীয় রাশিটি শততম পদ? শততম মানে কি? শততম মানে হচ্ছে 100তম পদ। 9999 কোন বীজগণিতীয় রাশি? আচ্ছা এই যে একটা বীজগণিতীয় রাশি, এই যে একটা বীজগণিতীয় রাশি, এই যে একটা বীজগণিতীয় রাশি, এই একটা বীজগণিতীয় রাশি। এখন বলছে কোন বীজগণিতীয় রাশির শততম পদ 9999 হবে? শততম পদ তার মানে কি? কেমনে বাহির করব আমরা? এই বীজগাণিতিক রাশির যদি শততম বাহির করতে চাই, তাহলে কয়ের জায়গায় কি করব? 100 বসায় দিব। এখন 100 বসাইলে কি শততম পদ কি 9999 আসতেছে? দেখি তো। দেখা, তাহলে 99 গুণন 100 প্লাস 1 আসতেছে কি? না, আসতেছে না। কত আসতেছে? 9901, কিন্তু এখানে তো সেটা হবে না, এখানে হওয়া লাগবে 9999। এরপরে যদি দ্বিতীয়টা যদি দেখি যে হচ্ছে 99 গুণন 99 গুণন কয়ের জায়গায় 100 যদি বসায় দিই, তাহলে -1 করলেও কি আসতেছে না? 9899, কিন্তু আমার 9999 আসা লাগবে। তার মানে এই বীজগাণিতিক রাশিও হবে না। এখন আমরা গ নাম্বারটা যদি করি, গ নাম্বার কি বলছে? ক স্কোয়ার। তার মানে কয়ের জায়গায় যদি 100 বসায়, 100 স্কোয়ার মাইনাস, না সরি, প্রথমটা আছে হচ্ছে প্লাস, আচ্ছা -1ই করে দিলাম, 9999, এখানে -1 আর এটা হচ্ছে +1। এখন যদি এই ক স্কোয়ার মানে কি? এখানে 100 সালে আসতেছে হচ্ছে 10,000, 10,000-এর সাথে 1 যোগ করলে 10,001 আসতো, কিন্তু 1 মাইনাস করার কারণে 9999 আসতেছে। তার মানে কি এই বীজগণিত রাশিটি শততম পদ। ওকে, এই বীজগণিত রাশিটির শততম পদ 9999, ঠিক আছে। তার মানে উত্তর হবে ঘ নম্বর। আচ্ছা এরপরে বলছে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এখানে বীজগণিতীয় রাশি দেওয়া আছে ক 2ক -1 ক স্কয়ার 2ক
প্লাস 1। এখানে ক সংখ্যা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। এই ক্ষেত্রে আমরা এই যে এটা বইয়ের কত নম্বর পৃষ্ঠা? 5 নম্বর পৃষ্ঠা। 5 নম্বর পৃষ্ঠায় এই যে সূত্রটা শিখছিলাম যে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কয়ার, এটা আমি কিন্তু শিখাইছিলাম। তো হচ্ছে তার মানে এইখানে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত আসবে? তার মানে ক স্কয়ার। তার মানে উত্তর হবে গ। আচ্ছা, তো 5 নম্বরে যদি যাই, 5 নম্বরে 1 থেকে 100 পর্যন্ত 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? 1 থেকে 100 পর্যন্ত 100 এর মধ্যে কয়টি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটাও কিন্তু আমরা পড়ছি বইয়ের ভিতরেই, যে হচ্ছে ওইখানে লেখাই ছিল যে হচ্ছে 35টি। ঠিক আছে, 35টি, এটা কিন্তু বইয়ের ভিতরে লেখা আছে হুবহু। আচ্ছা, এরপরে নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, আমরা যা শিখছি। আচ্ছা, এইখানে ক 6 নম্বর প্রশ্ন, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? ক চিহ্নিত স্থান কোনটা? এইটা। এখন দেখো, আমরা দিন ক্রমের ম্যাজিক বর্গ করার সময় কি করছি? এই যে 1, এই যে 9, 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসায় করছি। ঠিক আছে, কিন্তু এইখানে 1 থেকে 9 পর্যন্ত আচ্ছা 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসায় 3 ক্রমের ম্যাজিক বর্গ শিখছি, কিন্তু এখানে করছে কি? এখানে 11 থেকে 19 পর্যন্ত নিছে। ঠিক আছে, 11 থেকে 19 পর্যন্ত নিয়ে এখানে ম্যাজিক বর্গটা গঠন করছে। এখন ক এর স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে? তার মানে কি, এইখানে যে এখানে 1 ছিল সেইখানে এখন 11 বসেছে, তার মানে 10 করে যোগ করছে। ঠিক আছে, তার মানে 10 করে যোগ করছে। তার মানে এই মাঝখানে ছিল আগে 5, তার মানে 10 যোগ করলে এই মাঝখানে এখন হবে কত? 15। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। না বুঝলে আমি আবার বলতেছি যে হচ্ছে এইখানে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ যখন করছি তখন আমরা 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসাইছি, এই যে 1, এই যে 9। কিন্তু তারা দেখো করছে কি, তারা 11 থেকে 19 নিছে, 19 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো বসাইছে, 11 থেকে 19 পর্যন্ত। সেটা তুমি করতে পারো, তুমি 21 থেকে 29 পর্যন্ত বসাইতে পারো, কিংবা তুমি 31 থেকে 39 পর্যন্ত বসাইতে পারো, এটা কোনো বিষয় না। আচ্ছা, তার মানে এখানে কত করছে? 1 থেকে 11 বানাইছে, তার মানে 10 যোগ করছে, সবগুলোর সাথে 10 যোগ করছে। যেখানে এখানে 1 ছিল এখানে 11 হয়েছে, এখানে 9 ছিল এখানে এনে 19 হয়েছে, তার মানে কত? 10 করে বাড়াইছে। এই যে এখানে 4 ছিল এখানে 14 হয়েছে, 10 করে বাড়াইছে। তার মানে এখানে 5 ছিল মাঝখানে, তার মানে কয়ের এখানে কত হবে? 5-এর সাথে 10 যোগ করে দেব, 15 আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন বলছে হচ্ছে যে ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা কত? এই ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এখন আমরা নর্মালি 3 ক্রমের ম্যাজিক বর্গ জানতাম কত? 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা জানতাম কত? 15। তো এই যে এইখানে ম্যাজিক সংখ্যাটা আমরা কেমনে বাহির করতাম? এই বরাবর যোগ করি, আর এই বরাবর যোগ করি, আর এই কর্ণ বরাবর যোগ করি, যে বরাবরই যোগ করি সমান আসতো। যেই সংখ্যাটা আসতো ওইটাকে আমরা ম্যাজিক সংখ্যা বলতাম। এখন বলছে হচ্ছে এই ম্যাজিক বর্গটিতে ম্যাজিক সংখ্যা কত? নর্মালি আমরা কি করব? এই বরাবর যোগ করব, কিংবা এই বরাবর যোগ করব, কিংবা এখানে 15 বসায় দিয়ে এই বরাবর যোগ করব। যেই সংখ্যাটা আসবে সেইটাই হবে হচ্ছে এই ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা। তাহলে কত আসে এখানে? এখানে আসে হচ্ছে 14, 13, 18 মিলে আসে 45, বা এই দিক বরাবর যোগ করলে 45 আসতেছে। তার মানে এইটার ম্যাজিক সংখ্যা কত? 45। এখন বলছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা বলছিলাম, যেমন এই যে এখানে দিছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা কি? 1, 3, 5। 1, 3, 5, তার মানে 1 যোগ 3 যোগ 5 কত আসে? 9 আসে। 9 কত? 3 তিরিককে 9, 3 এর স্কয়ার করলে 9 আসতেছে। তার মানে কি? 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞাও কিন্তু আমরা পড়াইছিলাম ওইটাতে, তোমরা এইটা যত সম্ভব পর্ব 2 এ ছিল, তাই তোমরা ওইটা দেখে নিবা, যদি মনে না থাকে আবার তোমরা দেখে নিবা। ঠিক আছে, এরপরে বলছে কি? এরপরে বলছে হচ্ছে প্রথম এটা হচ্ছে বিজোড় সংখ্যা, যোগফল একটি বিজোড় সংখ্যা। আসলে তো বিজোড় সংখ্যা নয়, কি বিজোড় সংখ্যা নয়? প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তার মানে এটাও ঠিক আছে। এরপরে কি মৌলিক সংখ্যা? নয় কি মৌলিক সংখ্যা? না, আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাও কিন্তু পড়িয়েছি, তাই তোমরা যদি না মনে থাকে তোমরা আবার ওইখানে চলে যাবা। ঠিক আছে, আবারও ক্লাসগুলো করে নেবা। এবার 9 নাম্বার, তালিকাটি পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য বাহির করতে বলছে। এই যে দুইটা তালিকা দেওয়া আছে, এই তালিকা দুটির পাশাপাশি দুটি পদের মধ্যে পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা, এই যে 27 পর্যন্ত দেওয়া আছে, এর পরবর্তী দুটি সংখ্যা, এর পরবর্তী দুটি সংখ্যা বাহির করতে বলছে আমাদেরকে। ঠিক আছে, তাহলে তালিকাটির পাশাপাশি দুটি পদের পার্থক্য যদি আমরা বাহির করি, 7, 12, এই দুটোর মধ্যে পার্থক্য কত? 7 আর 12, এই 7 আর 12 মধ্যে পার্থক্য কত? 5। আবার দেখো এই 12 আর 17 মধ্যে পার্থক্য কত?
5ই কিন্তু। আবার 17 আর 22-এর মধ্যে পার্থক্য কত? 5। এই যে এটা যেখানে লিখে দিছে প্রদত্ত তালিকাটি এত, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এই যে 5 5 5 5। ওকে, এখানে নির্ণয় পার্থক্য প্রতিবার 5। এটা তো নর্মাল, আমি যা বুঝাইছি ওই অনুযায়ী তোমরা যদি বুঝে থাকো এটা একদমই নর্মাল বিষয়। আচ্ছা, তার মানে পরেরটা ক্ষেত্রে পার্থক্য কত? 17 থেকে 6 বাদ দিবা, কত আসে? 11। 28 থেকে 17 বাদ দিবা, কত আসে? 11। সেটা এই যে এইখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য এই দেখো 11। ওকে, আচ্ছা, এরপরে বলছে হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রত্যেকবার কি হচ্ছে? 5 করে না? হ্যাঁ, 5 করে বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রত্যেকবার 5 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে পরবর্তী দুটি সংখ্যা 27-এর সাথে 5 যোগ করলে যেটা আসবে ওইটা হবে এর পরবর্তী সংখ্যা। তার মানে 27-এর সাথে 5 যোগ করলে কত আসে? 32। তার মানে এই পরবর্তী সংখ্যাটি হবে কত? 32। আবার ওই 32-এর সাথে 5 যোগ করলে কত আসে? 37। সেটা হবে হচ্ছে এর পরবর্তী দুইটা সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে লিখে দিচ্ছে পরবর্তী দুটি সংখ্যার প্রথমটি 27 যোগ 5 32, দ্বিতীয়টি হচ্ছে 32 যোগ 5 37। আচ্ছা, তাহলে দ্বিতীয়টির পরবর্তী দুটি সংখ্যা কি হবে? দ্বিতীয় প্যাটার্নটি, তাহলে আমরা জানতাম কি ব্যবধান কত? 11 পাইছি। তার মানে এটার 50-এর সাথে 11 যোগ করলে কত আসতেছে? 61। 61 হচ্ছে পরবর্তী সংখ্যা। আবার 61-এর সাথে 11 যোগ করলে কত আসতেছে? 61-এর সাথে 11 যোগ করলে 72 আসতেছে। 72 হচ্ছে পরবর্তী সংখ্যা। এই যে কই গেল? এই যে এইখানে পরবর্তী সংখ্যা আছে। এখন আমরা যদি 10 নম্বরে যাই, 10 নম্বরে বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা আগে মিল আছে কিনা আগে এটা বাহির করি। আচ্ছা, মিল আছে কিনা সেটা জানার জন্য দেখো আগে আমরা দেখি পার্থক্য ক সংখ্যা প্যাটার্নটি। আচ্ছা, এই হচ্ছে ক সংখ্যা প্যাটার্নটি। ক সংখ্যা প্যাটার্নটি এই যে লিখছে। এখন দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 1 আর 1 এর মধ্যে পার্থক্য কত? 0। আবার 2 আর 1 এর মধ্যে পার্থক্য কত? 1। 2 থেকে 1 বাদ দিলে 1। সেম ভাবে 3 থেকে 2 বাদ দিলে কত আসতেছে? 1। আবার দেখো 5 থেকে 3 বাদ দিলে 2। আবার দেখো 8 থেকে 5 বাদ দিলে আসতেছে কত? 3। এর যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্যটার দিকে আমরা যদি লক্ষ্য করি, এই পার্থক্যটা কিন্তু একটা ফিবোনাক্কি সংখ্যার মতো। ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? ফিবোনাক্কি সংখ্যা ছিল হচ্ছে যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। দেখো 0 আর 1 এর যোগফল কত? 1। তার মানে আবার দেখো 1 আর 1 এর যোগফল কত? 2 হয়। এই যে পাশাপাশি দুইটার সংখ্যা 1 আর 1 2, কিন্তু এই যে পরবর্তী সংখ্যার সমান, এই যে পরবর্তী সংখ্যা 2। ঠিক আছে, আরেকবার যদি দেখাই ফিবোনাক্কি সংখ্যা কি ছিল, কাকে বলে? ফিবোনাক্কি সংখ্যা ছিল হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। এখন যদি দেখাই এই যে 1 আর এই 2, 2 আর 1 এর যোগফল কত? 3। 3 দেখো এই যে পরবর্তী সংখ্যার সমান। ঠিক আছে, তার মানে এদের যে পার্থক্য, এই সংখ্যা প্যাটার্নটার যে পার্থক্যটা কিন্তু একটা ফিবোনাক্কি সংখ্যা। আচ্ছা, তাহলে পরেরটাতে যদি দেখি খ এর সংখ্যা প্যাটার্ন, এই যে 4 4, 4 থেকে 4 বাদ দিলে কত আসে? 0 আসে। আবার আমি 5 থেকে যদি 4 কে বাদ দিই, 5 থেকে 4 কে বাদ দিলে কত আসে? 1 আসে। আবার দেখো 6 থেকে আমি যদি 5 কে বাদ দিই কত আসে? 1ই আসে। আবার দেখো 8 থেকে যদি আমি 6 কে বাদ দিই কত আসে? 2 আসে। তার মানে এখন আমি যদি এই পার্থক্যটার দিকে যদি লক্ষ্য করি, দেখো পার্থক্যটাও কিন্তু আবার কিন্তু সে ফিবোনাক্কি সংখ্যাই হচ্ছে। কেমনে? আমি বলছিলাম ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। আবার 2 আর 1 যোগ করলে কত হয়? 3। এই যে 3। ঠিক আছে, তার মানে এই ক সংখ্যা প্যাটার্নটি, ক এর সংখ্যা প্যাটার্নটির যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে একটা ফিবোনাক্কি সংখ্যা। আবার খ এর সংখ্যা প্যাটার্নটির যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে একটা ফিবোনাক্কি সংখ্যা। তার মানে এই দুইটার মধ্যে মিল, এই দুইটা প্যাটার্ন ক ও খ প্যাটার্ন দুইটার মধ্যে মিল কি? মিল হচ্ছে এদের পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। দেখো এখানে লিখছে ক এবং খ এর সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যার পার্থক্যের মিল রয়েছে। এক্ষেত্রে পার্থক্যের সংখ্যা প্যাটার্নের পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। এই যে অর্থাৎ ক ও খ উভয় সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যা প্যাটার্নের পার্থক্যের প্যাটার্ন একটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। তাহলে বোঝা গেছে যে এখানে পার্থক্যটাই কি, সরি এখানে মিলটা আছে কি? এখানে মিলটা আছে হচ্ছে দুইটারই পার্থক্য একটা ফিবোনাক্কি সংখ্যা। দুইটারই এই যে পার্থক্য হচ্ছে একটা ফিবোনাক্কি সংখ্যা। এরপরে কি? এরপরে হচ্ছে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলছে। তার মানে এই যে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা কি হবে? এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা কি হবে সেটা আমাদেরকে বাহির করতে বলছে। ওকে, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করা। এখন এই যে ক, আচ্ছা এই যে দেখো ক সংখ্যা প্যাটার্নটি এইটা। ঠিক আছে, এখন দেখো
এই ক যে সংখ্যা প্যাটার্নটা দেওয়া আছে এইটাও কিন্তু একটা ফিবোনাক্কি সংখ্যা। ক যে সংখ্যা প্যাটার্নটা দেওয়া আছে এটাও একটা ফিবোনাক্কি সংখ্যা। কিভাবে দেখো, এই যে পাশাপাশি দুইটা সংখ্যা 1 আর 1 যোগ করলে কত হয় 2, এই দেখো 2, পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল কি হবে, পরবর্তী সংখ্যাটি হবে, ঠিক না? যেমন হচ্ছে 3 আর 5 কত হয়, পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে কত হয় 8, এই যে পরবর্তী সংখ্যা 8। তার মানে এইখানে 8 আর 13 যোগফলিত হবে পরবর্তী সংখ্যা, তাই না? 8 আর 13 যোগফলিত হবে পরবর্তী সংখ্যা, কারণ এটা দেখতে পাচ্ছি আমরা আগেরগুলো যোগ করে দেখতে পাচ্ছি এটা একটা ফিবোনাক্কি সংখ্যা। তার মানে 8 আর 13 যোগ করলে আমরা পাবো হচ্ছে পরবর্তী সংখ্যা। 8 আর 13 যোগফল কত হবে, 8 আর 13 যোগফল হবে হচ্ছে 21। তার মানে পরবর্তী সংখ্যাটি কত হবে, 21। তারপরে খ নম্বরের ক্ষেত্রে যদি আমরা পরবর্তী সংখ্যা বাহির করি, এখন দেখো এখানে যে পার্থক্যগুলো আমরা আগেই বলছি যে পার্থক্যগুলো হচ্ছে একটা ফিবোনাক্কি সংখ্যা। তাহলে আমাদের এই পার্থক্যগুলোর ক্ষেত্রে আমরা যদি বলি যে পরবর্তী দুইটা সংখ্যা, এখানে তার একটা সংখ্যা দেওয়া নাই, তাহলে আমরা যদি বলি যে হচ্ছে পরবর্তী দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত হবে, আমরা কিন্তু এমনি বাহির করতে পারবো। কারণ কেমনে, কারণ আমরা জানি নিচের এই পার্থক্যটা হচ্ছে একটা ফিবোনাক্কি সংখ্যা। আর ফিবোনাক্কি সংখ্যার ক্ষেত্রে কি ছিল যে হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা হবে। তার মানে 3 আর 2 এর যোগফল হচ্ছে 5। এই পাঁচটাই তো হচ্ছে তোমার পরবর্তী দুইটি সংখ্যা 11 আর 11 পরে যে সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যার পার্থক্যই তো হচ্ছে এইটা, তাই না, 5। তাহলে এখন আমি যদি 11-র সাথে যদি 5 যোগ করে ফেলি তাহলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যা পাওয়া যাই। 11-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কিন্তু আমরা 11 পরবর্তী সংখ্যা পেয়ে যাই। তার মানে 11-র সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যা আসতেছে কত, 16ই হচ্ছে তার মানে আমাদের পরবর্তী সংখ্যা। এই যে করে দিছে এখানে যে হচ্ছে দ্বিতীয় অংশ, ক এর সংখ্যা প্যাটার্নে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান, এটাই ছিল তার মানে ফিবোনাক্কি সংখ্যা। অর্থাৎ ক এর সংখ্যা প্যাটার্নটি ফিবোনাক্কি সংখ্যার প্যাটার্ন। এখন ক এর তালিকার পরবর্তী সংখ্যাটি হবে কত, 13 যোগ 8 21। আচ্ছা, এটা তো আমরা বুঝছি। আর এরপরে হচ্ছে খ এর সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্যের প্যাটার্ন একটি ফিবোনাক্কি সংখ্যা। আচ্ছা, খ এর তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে, 11 যোগ 2 যোগ 3। এটা তো বুঝাইছি আমি, এই যে 11 যোগ 5টা কেমনে আসছে, এই 2 আর 3 কে যোগ করে, কারণ নিচেটা ছিল একটা ফিবোনাক্কি সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের আর মাত্র 3টা প্রশ্ন বাকি আছে, 11 12 13। এই 3টা প্রশ্ন শেষ করলে আমাদের পুরো চ্যাপ্টার শেষ। তাহলে চলো সলভ শিটে চলে যাই। আচ্ছা চলো তাহলে আমরা সলভে যাই। যে নিচের জ্যামিতিক চিত্রগুলো দিয়ে কাঠিগুলো তৈরি করা হয়েছে, যে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে, এই হচ্ছে জ্যামিতিক চিত্র, এই হচ্ছে জ্যামিতিক চিত্র, এটা জ্যামিতিক চিত্র। এই জ্যামিতিক চিত্রগুলোকে কাঠি দ্বারা তৈরি করা হয়েছে। এখন যদি আমরা দেখি প্রথম চিত্রটাতে কাঠি আছে কয়টা, 1 2 3 4, ঠিক আছে। এটাতে কাঠি আছে কয়টা, 1 2 3 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6, এই হচ্ছে 7টা। এটাতে কাঠি আছে কয়টা, এই 1 2 3, এই 4 5 6 7 8 9 10। এটাতে কাঠি আছে কয়টা, 10টা। তাহলে আমাদের এখানে প্যাটার্নটা কি আসতেছে, প্যাটার্নটা আসতেছে হচ্ছে 4 7 10। তার মানে আমাদের ব্যবধান কত, ব্যবধান কিন্তু 3 করে। 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, তার মানে ব্যবধান 3 করে। তার মানে পরবর্তী সংখ্যাটা আমাদের কত হবে, নর্মালি আমরা যদি বাহির করি 10-এর সাথে 3 যোগ করে দেব 13, 13 হবে হচ্ছে আমাদের পরবর্তী জ্যামিতিক চিত্রটি কাঠির সংখ্যা। আচ্ছা, প্রথম প্রশ্ন, কাঠির সংখ্যার তালিকা তৈরি করো। কাঠের সংখ্যার তালিকা আমরা অলরেডি এখানে তৈরি করে ফেলছি, যে এখানে সুন্দর করে লিখে দিছে। দেখো যে প্রথম চিত্রে কাঠের সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা 4 + 3 7টি, তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা 10টি। অতএব কাঠের সংখ্যার তালিকা 4 7 10। ওকে, এখন বলছে কি তালিকাটি পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা যদি সলভে যাই, এই যে ক হতে পাই। আচ্ছা, এটা তো বুঝলাম, 4 7 10 তালিকাটা, এটা ব্যবধান কত, 3 করে। আচ্ছা, তালিকার সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাই যে পরপর দুটি সংখ্যার পার্থক্য 3, অতএব পরবর্তী সংখ্যাটি হবে 10 যোগ 3 13। এত ইজি প্রশ্ন, নর্মাল, ঠিক আছে। আচ্ছা, গ নম্বর প্রশ্ন, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। আচ্ছা, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করতে বলছে, উত্তর যাচাই করো। আচ্ছা, পরবর্তী চিত্রটাতে আমরা নর্মালি জানি কত, কাঠি হবে হচ্ছে 13টা। আচ্ছা, চিত্রটা অঙ্কন করতে বলছে, চিত্রটা আমরা এই যে এখানে অঙ্কন করে দিছি। এরপরে বলছে কি, এরপরে বলছে তোমার উত্তরের সত্যতা যাচাই করতে বলছে। তো
এখন এই উত্তরটা যাচাই করার ক্ষেত্রে তোমাদের নর্মালি তো তুমি হচ্ছে এখানে 3 যোগ করে দেখাই দিতে পারতেছো পরেরটাতে হচ্ছে, কিন্তু এখানে তোমাকে বীজগাণিতিক রাশিটা বের করে দেখায় দেওয়া লাগবে যে হচ্ছে বীজগাণিতিক রাশির মাধ্যমে উত্তরটা সমান সমান আসতেছে। ঠিক আছে, তার কারণে এখন আমরা কি করব, আগে বীজগাণিতিক রাশিটা তৈরি করব। বীজগাণিতিক রাশি তৈরি করা কি আমি শিখাইছি? হ্যাঁ, তার মানে সর্বপ্রথম কি লিখতে বলছিলাম যে হচ্ছে ব্যবধান দেখবো, ব্যবধান কত 3, এই যে ব্যবধান লিখে নিছি। ব্যবধান লেখার পরে বলছিলাম কি যে হচ্ছে যততম পদ তততম পদ দ্বারা গুণ হবে। আমরা কি করব, প্রথমে ব্যবধান লিখবো, লেখার পরে কি করব বলছিলাম, লেখার পরে যে হচ্ছে প্রথম পদটা আমরা মিলাবো, প্রথম পদ মিলাবো। তার মানে কয়ের জায়গায় আমরা কত বসাবো, 1, 3 × 3 কিন্তু আছে 4, তার মানে 1 যোগ করব। তার মানে বীজগাণিতিক রাশিটা আসবে কত, 3ক + 1। এখন এই যে সলভটা কই, আচ্ছা, কাঠিতে পরবর্তী চিত্রটি তৈরি করা হলো। এখন চিত্রটিতে কাঠির সংখ্যা তালিকার পরবর্তী সংখ্যা হবে 13 এর সমান, এটা বুঝছি। লক্ষ্য করলে দেখা যায় প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলো একটি বীজগাণিতিক রাশি অনুসরণ করে। পরবর্তী চিত্রটি তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতি প্যাটার্নের শেষে বীজগাণিতীয় রাশি 3ক + 1 অনুসরণ করে। এখন 3ক + 1 কেমনে আসলো এটা কিন্তু আমরা বুঝাইছি। এখন জাস্ট এখানে কয়ের জায়গায় 1 বসায়, 1 হলে 3ক + 1, এখান থেকে 4 আসতেছে, কয়ের জায়গায় 2 বসায় 7 আসতেছে, কয়ের জায়গায় 3 বসায় 10 আসতেছে, কয়ের জায়গায় 4 বসিয়ে 13 আসতেছে। পরীক্ষার হলে আমাদের এইভাবে লেখা লাগবে। এরপরে কি হলো যে উত্তরের সত্যতা যাচাই করা হলো। আচ্ছা, এখন 12 নম্বর প্রশ্ন যদি যাই, 12 নম্বর প্রশ্ন হচ্ছে দিশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এই যে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হচ্ছে দেশলাইয়ের কাঠি দিয়ে। আচ্ছা, প্রথমটাতে দেশলাইয়ের কাঠি আছে কটা, 1 2 3, তিনটা, আমি 3 লিখে দিছি দেখো। আচ্ছা, পরেরটাতে তার মানে আছে 5টা, পরেরটাতে আছে 7টা। তার মানে এখানে সংখ্যাগুলোর তালিকা যদি করি, প্রথমে আছে 3, তারপরে 5, তারপরে 7। ব্যবধান কত করে, তার মানে ব্যবধান 2 করে। ব্যবধান কত করে, ব্যবধান 2 করে। আচ্ছা, বলছে চতুর্থ চিত্রে দেশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। নর্মালি আমরা বুঝতে পারতেছি 2 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে চতুর্থ চিত্রে দেশলাইয়ের কাঠির সংখ্যা কত হবে, সাথে সাথে 2 যোগ করলে 9 হবে। এটা এই যে এখানে করে দিছে। এরপর বলছে কি প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। প্যাটার্নটি পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এই যে আচ্ছা, ক হতে পাই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কাঠির সংখ্যা যথাক্রমে 3, 5, 7 এবং 9টি। পার্থক্য পাইছি। এখন তোমাকে বলছে প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যাটি তার মানে আমাদের আবার সে কি বীজগাণিতিক রাশিটা বাইর করে দেখায় দেওয়া লাগবে। ঠিক আছে, এই যে প্রতিবার কাঠের সংখ্যা 2 করে বাড়তেছে, অর্থাৎ প্যাটার্নটির বীজগাণিতীয় রাশি কত, 2ক + 1, এটা কিন্তু বাহির করা শিখাইছি। আচ্ছা, সুতরাং বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং রাশিটিতে ক এর মান 4 বসালে পরবর্তী সংখ্যাটি হবে 9। আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্নটা কি ছিল, গ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেশলাইয়ের কাঠির প্রয়োজন হবে। শততম প্যাটার্ন তৈরি করতে বলছে, শততম মানে 100তমটা বলে নাই যে প্রথম থেকে 100 পর্যন্ত। প্রথম থেকে 100 পর্যন্ত বললে আমাদের সমষ্টির সূত্র ব্যবহার করা লাগতো, কিন্তু আমাদেরকে জাস্ট বলছে শততমর কথা বলছে। যার কারণে আমরা কি করব, জাস্ট যে বীজগাণিতিক রাশিটা আমরা বাহির করছি এখানে আমরা কয়ের জায়গায় 100 বসায় দেবো। এই যে খ হতে পাই প্যাটার্নটি তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা বীজগণিতীয় রাশি 2ক + 1 অনুসরণ করে। 2ক + 1 অনুসরণ করেন, তাহলে ক = 100। 100 কেমনে ওখানে বলে দিয়েছিল শততম প্যাটার্ন। আর তো শততম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা 2ক + 1 টি, সুতরাং কয়ের জায়গায় 100 বসায় দেবো, তাহলে 201টি লাগবে। ওকে, আচ্ছা, এবার আমরা যদি সর্বশেষটাতে আসি, আর আমাদের বাকি থাকতেছে 13 নম্বরটা। আচ্ছা, 13 নম্বর 5, 13, 21, 29, 37। এখন বলছে ক নম্বর 29 ও 37কে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো। দুইটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো, 2টি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো 29 ও 37কে। এই যে 29 ও 37কে, 29 ও 37কে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করলে পাওয়া যায়। 29কে দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করলে কত আসে, 5 5 25, 2 2 4, আবার 37কে করলে 6 6 36, আর 1 37। আচ্ছা, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখানে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন কথা হচ্ছে 4টি সংখ্যা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে জানা লাগবে ব্যবধান কত। 5 থেকে 13 হচ্ছে ব্যবধান কত, 8। আবার 8 থেকে 21 হচ্ছে ব্যবধান কত, 8 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে পরবর্তী 4টি সংখ্যা আমরা বাহির করতে পারবো। কি করব, 37-এর সাথে 8 যোগ করে দেবো। আবার আমরা কি করতে পারি, বীজগাণিতিক রাশিটা বাহির করেও কয়ের জায়গায় আমরা এখানে কয়টা আছে, এখানে আছে হচ্ছে 1 2 3 4 5, তার মানে 6
কয়ের জায়গায় 6 বসায় দিলে আমরা পরবর্তীটা পাবো, 7 বসায় আমরা পরবর্তীটা পাবো। কেমনে? বীজগাণিতিক রাশিটা আগে বাহির করে নেওয়া লাগবে, ঠিক আছে? তার মানে এখানে কি করছে দেখো, 37 যোগ 8 45, পরবর্তী 4টা বাহির করে নিছে। এই 37-এর সাথে 8 যোগ করে পরবর্তীটা বাহির করছে, আবার তার সাথে 8 যোগ করে পরবর্তীটা বাহির করছে। ওকে, এরপরে প্রশ্নটা কি? এরপরে লাস্ট প্রশ্ন যে হচ্ছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। এই প্রথম 50টি, এখন কিন্তু বলে নাই 50তম পদের, বলছে প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে। তার মানে এখানে সমষ্টির সূত্র ব্যবহার করা লাগবে। এখন সমষ্টির সূত্র ব্যবহার করার আগে আমাদের বীজগাণিতিক রাশিটা বাহির করে নেওয়া লাগবে। বীজগাণিতিক রাশিটা কত আসবে? আমরা এখানে দেখছি ব্যবধান কত, 8 করে বাড়তেছে। তার মানে 8 গুণন, আমরা প্রথম পদটা আগে মিলাবো। প্রথম পদ মিলানোর জন্য কি করব, কয়ের জায়গায় এক বসাবো, তাহলে 8 একে 8। এখন আমাদের এখানে আছে 5, আমাদের আসছে 8 একে 8 কি করা লাগবে, 3 মাইনাস করা লাগবে। তার মানে 8 ক মাইনাস 3টা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। 8 ক মাইনাস 3টা আমাদের বীজগাণিতিক রাশি। আচ্ছা, এই যে বীজগাণিতিক রাশিটা বাহির করছে। এখন হচ্ছে আমাদের সমষ্টি যদি আমরা বাহির করতে যাই, সমষ্টির সূত্র আমাদের কি জানা ছিল? সমষ্টির সূত্র আমাদের জানা ছিল প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। পদ সংখ্যা আমাদের জানা আছে যে প্রথম 50টি, পদ সংখ্যা কিন্তু বলে দিয়েছে এখানে প্রথম 50টি। তাহলে পদ সংখ্যা পেয়ে গেছি। প্রথম পদ কত? প্রথম পদ এখানে দেওয়া আছে 5, কিন্তু আমাদের শেষ পদ মানে 50তম পদটা আমাদের লাগবে, তাহলে এখানে আমরা সমষ্টি বাহির করতে পারবো। তাহলে 50তম পদ আমরা এই যে এই সূত্রটার মাধ্যমে বাহির করে নেব। 50তম পদ আমরা এই সূত্রটার মাধ্যমে বাহির করে নেব। এই যে 50তম পদ, 8 গুণন কয়ের জায়গায় 50 বসাবো, -3 করলে 397 আসতেছে আমাদের 50তম পদ। এখন সমষ্টি, তার মানে সমষ্টির সূত্র বসাই দিলাম, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। তাহলে প্রথম সংখ্যা কত? 5, আর এখানে শেষ সংখ্যা কত আসছে, মানে 50তম সংখ্যাটা কত আসছে? 397। তাহলে 5 যোগ 397 ভাগ 2, এখানে হিসাব করলে বাকিটা আসতেছে হচ্ছে 10,050। তাহলে আমাদের তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি আসতেছে কত? 10,050। তো এই আমাদের শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার, প্যাটার্ন চ্যাপ্টার, এবং আমরা প্যাটার্ন চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ আমরা সলভ করছি, প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা পড়ছি। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর প্যাটার্ন। আশা করি তোমরা পুরো ক্লাসটা এনজয় করেছো। আমরা এরপর ইনশাআল্লাহ সৃজনশীল ক্লাস নিয়ে আসবো, যখন আর কি গাইড পাবলিশ হবে। তো তোমাদের কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। তোমরা তোমাদের মতামত শেয়ার করবে এবং আমাদের ভুল ত্রুটিগুলো তোমরা ধরায় দেওয়ার ট্রাই করবা, যাতে করে আমরা আমাদের নিজেদেরকে আরো ইমপ্রুভ করতে পারি। তো এই বলে আমি তোমাদের সকল কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।